সবাই একটু কমেন্ট দিবেন ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে। আজকে হচ্ছে আমাদের বৃত্তের উপরে ক্লাস এবং 33তম ক্লাস। দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাসই শেষ করে ফেললাম। সবাই একটু কমেন্ট দেন তো কে কোথা থেকে আমাদেরকে বাংলাদেশের দেখছেন। বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু জি সবকিছুই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে ক্লোজড ক্যাপশন। কোথা থেকে দেখছেন আমাদেরকে। হ্যালো, আজকে হচ্ছে আমাদের বৃত্তের উপরে ক্লাস এবং 33তম ক্লাস। জি লাইভে অনেক ভাই বোন জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দেন দ্রুত দ্রুত করে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। সবাইকে একটু অ্যাক্টিভ করি, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। ক্লাস হবে প্রায় 1.5 ঘন্টার মতো। পুরো সময়টা যদি আমার সাথে থাকবেন, কারণ দীর্ঘ সময় আপনি ফিল্ডে টিকে থাকতে পারবেন মানে আপনি চাকরি পাওয়ার যোগ্য। অনেকে আছে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে আর টিকতে পারে না, লোড নিতে পারে না। আপনাকে লোড নিতে হবে, অভ্যস্ত হতে হবে আপনাকে। এই মতো দেখছি লাইভে 25-26 জন জয়েন করেছেন। খালেদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালেদা আক্তার, হ্যাঁ পরীক্ষায় সম্ভবত একটু খারাপ করছেন, মানে আমি যেটুকুন প্রত্যাশা করছিলাম তার থেকে। খালেদা আক্তার জন্য কোথা থেকে দেখছেন? ঢাকা থেকে আছেন আনসারি। ঠিক আছে স্যার। হ্যাঁ চন্দ্রার সাথে সম্ভবত আইডি থেকে আজকে মেসেজিংয়ে কথা হয়েছিল। চৌধুরী ফটিকছড়ি থেকে আছেন চৌধুরী ভাই। খালেদা, শাহ আলম আছেন গাজীপুর থেকে, জীবন আছেন দিনাজপুর থেকে, আয়ুব ভাই সাতক্ষীরা থেকে, কিংসুক কাব্য দিনাজপুর থেকে। সবাই একটু দ্রুত কমেন্ট দিন। আপনি না কই গেছিলেন জীবন? আপনি কই গেছিলেন? আরে না, আমি কই যাবো, ওটা তো কমেন্টে দেখছেন না, আমি পিন করে দিয়েছি, কপি ডিটেড সব ঠিক আছে। আসিরে ভাই, মারুফ হোসেন, ঝিনাইদা থেকে আছেন মাসুদ রানা। সবাই কমেন্ট দেন দ্রুত দ্রুত, সবাই চলে আসেন। আজকে আমাদের হচ্ছে বৃত্তের উপরে ক্লাস এবং 33তম ক্লাস। আমাদের আশা করা যায় আর 7-8টা ক্লাসের মধ্যে হ্যাঁ জ্যামিতির উপর আরেকটা ক্লাস হবে, এরপরে বীজগণিতের উপর হয়তো আরও 8টা ক্লাস হবে, মানে 40, 41, 42টা ক্লাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে। হিসাব বিজ্ঞান অনার্স সেকেন্ড প্রাইমারিতে আবেদন করতে বিবিএ দিব নাকি অনার্স দিব বুঝতে পারিনি ভাই। মেসেঞ্জারে নক দিন। ঠাকুরগাঁও থেকে বলছে শেয়ার দেন অথবা কমেন্ট দিন। নূরজামান পটুখালী থেকে, ময়মনসিংহে মহিয়সী কন্যা হাজির, তাই না? পিঙ্কি মানিকগঞ্জ থেকে, পিঙ্কি খুব ভালো করতেছে, বিথি ভালো করতেছে, মারুফ ভাই ভালো করতেছে, পারুল ভালো করতেছে, মার্জিদা ভালো করতেছে, সবাই পুরো নতুন কই। আরিফুল ভাই নূতন, তবে ক্লাস জমা পাচ্ছি না। হাবিবা তো খুবই ভালো করতেছে। ওয়ালাইকুম সালাম। নাটোর থেকে আছেন শাকিল খান, বরিশাল থেকে আছেন হোসেন ভাই, সজল হোসেন। আমি মিরপুর থেকে আছেন ফখরুল ইসলাম। আসেন একদিন। কোথায় আসবেন? মতিঝিলে। ঢাকাতে যারা আছেন কাছাকাছি আসতে পারেন, সমস্যা নেই, একটু নক দিয়ে আসবেন। হাবিবা সিলেট থেকে, হ্যাঁ খেয়াল আছে। আরমিনা রাজশাহী। আরমিনার মূল নামটা যেন কি ভুলে গেলাম তো। হোসেন, আমি চট্টগ্রাম থেকে আছেন স্যার। আমার এসএমএস পড়েন না কেন? হাবিব, সরি, রহমান, হাবিবুর রহমান হাবিব। জি হাবিব ভাই কমেন্ট পড়তেছি, সবারটাই দেখতেছি। সিমা সুলতানা, মারুফ হোসেন, সোহেল রানা, মাসুদ রানা, জান্নাত, তারপর আছেন শওকত ভাই খুব ভালো করতেছেন। মোল্লা শরীয়তপুর থেকে, সম্ভবত নতুন নাকি। এমন একটা প্রোফাইল পিকচার ব্যবহার করবেন যাতে আমি আপনাকে সহজে রেকগনাইজ করতে পারি। ঠিক আছে। ঘাটতেরা মিম, ওয়ালাইকুম সালাম। শিমু, তারপর আছেন ইসলাম, মামুন, তুপক, শান্ত, শাকিল, মিঠুন। কোটি টাকার অফারটা কি করলেন? আছে তো। জাহিদুল ইসলাম, তারপর আছেন শান্ত জয়পুর থেকে, সোহেল ভাই আছেন নারায়ণগঞ্জ থেকে। রুহুল ভাই এর কথা কি বলবো? রুহুল ভাই কেমন আছেন? ভালো আছি। শরীফ ভাই মেসেঞ্জারে নক দিয়েছিল, সম্ভবত দ্রুত দ্রুত রিপ্লাই করতে গিয়ে ঠিকমতো রিপ্লাই হয় নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে উনি নক দিয়েছে কিন্তু আমি রিপ্লাই করার সময় পাই না, শুধুমাত্র লাইক দিয়েছি। জান্নাত, মারুফা ইসলাম, কামাল চৌধুরী, ইমরান হোসেন, সীমা রাজশাহী থেকে। সীমা ভালো করছে, সীমা অলরেডি একটা পুরস্কারও পাইছে। জান্নাতুল ইসলাম, তারপরে সীমা, এমডি উল্লাহ আসেন বাঁশখালী থেকে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভে উপস্থিত দেখতে পাচ্ছি 100 প্লাস। 200 জন হোক, লাইভ ক্লাস শুরু করব। লাইভে একটু উপস্থিতি বেশি হলে যেমন আমার ভিতরে ভালো একটা কনফিডেন্স লেভেল কাজ করে, আর আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হয়। আজকে ভাবতেছিলাম ক্লাসে যখন আসবো তার কিছুক্ষণ আগে বাচ্চাটা একটু কান্নাকাটি করতেছিল, ভাবতেছিলাম যে ক্লাস দিব নাকি বাচ্চাকে সময় দিব। পরে শাওন ভাইয়ের একটা মেসেজ আসছে খুব সুন্দর হোয়াটসঅ্যাপে, ওইটা দেখে মানে খুব উজ্জীবিত হলাম যে না ক্লাস দিতে হবে, অন্তত শাওন ভাইয়ের জন্য হলেও আমাকে ক্লাস দিতে হবে। মারুফ, আমি পৃথিবী মনে বসেই বলছি। জি মারুফ ভাই জুনিয়র, তো মারুফ ভাই ভালো করতেছে। যারা জুনিয়র এরা এক সময় ভালো করবে। ইউনুস খান আছেন, হাবিব আছেন সিরাজগঞ্জ থেকে। আরমিনা, স্যার আমার রিয়েল আইডি এটাই আসল, আমার একটাই নাম আরমিনা। ঠিক আছে, একটাই নাম, তাহলে হয়তো অন্য কাউকে ভাবছি।
শরীদপুর থেকে আছেন সোহাগ ভাই, আফরোজা খাতুন আছেন যশোর থেকে, শেয়ার ডান। লক্ষ্মীপুর থেকে আছেন সাবিহা রিমি খুব ভালো করতেছে। মেহের আফরোজ বগুড়া থেকে সম্ভবত নতুন, ভালো করবেন। আমি উন্নতি করতে পারছি না, গ্যাপ ছিল। নিয়মিত ক্লাস করেন, খাতায় করেন, ক্লাস জমা দেন, ভালো করবেন। আপনি ক্লাস জমা দিবেন, আপনার ক্লাসে লাইক পড়বে, আপনার ক্লাসে কমেন্ট পড়বে নিয়মিত। কিছুদিন করলে দেখবেন ভালো একটা গ্রুপ হয়ে যাবে, আপনার একটা নেশা হয়ে যাবে, আপনি এটা থেকে বেরোতে পারবেন না। আর একা একা ঘরের কোনায় বসে পড়াশোনা করলে আপনি যদি এটা শো না করেন, দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে আপনি হারিয়ে যাবেন। আর আপনি যদি শো করেন, দেখবেন আপনি যখন একটা পোস্ট দেন, আপনার সাথে এই যে যারা নিয়মিত ক্লাস জমা দেয় তাদের সাথে একটা কমিউনিটি তৈরি হয়ে যায়, তাই না? জাহিদুল ইসলাম চৌধুরীকে শেয়ার ডান। বর্মন আছেন লালমনিরহাট থেকে। জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম সালাম। স্বপ্নতরী খুব ভালো করতেছে শেরপুর থেকে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে ওশান, মানে হচ্ছে মহাসাগর। ডাক নাম হচ্ছে জন, আর আমি ডাকি ডাক নাম হচ্ছে জুঙ্গু। নারায়ণগঞ্জ থেকে আছেন ফেরদৌস একাডেমি, এইচএস একাডেমি খুব ভালো করতেছে। নওগাঁ থেকে আবুল বাসার ভাই আপনি একটু মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়েন, লটারির ব্যাপারে আপনার সাথে সরাসরি কথা বলবো। আপনি একটু ক্লেম করছেন যে লটারি সিস্টেমটা হচ্ছে না, যেভাবে ভালো হোক সেভাবেই করবো আমরা, তাই না? সাকিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম। ব্রাহ্মণবাড়ি থেকে আছেন ইমাম আসাদুল্লাহ। তারপর হচ্ছে কামাল ভাই আছেন, মাহফুজুর ভাই ভালো করতেছে, মিম ভালো করতেছে। নাজমুল হুদা চুয়াডাঙ্গা থেকে সম্ভবত নতুন ফেসটা। তানজিলা আক্তার, স্যার পরীক্ষা খুঁজে পাই না। তানজিলা আক্তার তো খুব ভালো ক্লাস জমা দিচ্ছেন দেখছি, পেজে দেখবেন, পেজে তো দেই আমি সবই। আমার নাম বলেন না, জয় নাম বলা লাগবে। জয় তো খুবই অ্যাক্টিভ রিসেন্টলি। মিয়া আছেন, মেহেদি ভাই খুব ভালো করতেছে। ভোলা থেকে আছেন হাবিব, জমা দিব কোথায়? গ্রুপ শেয়ার দেওয়া আছে পেজে দেখবেন। জান্নাতুল ইসলাম, নীলদিগন্ত, স্বপ্নতুরী, মিথিলা খুব ভালো করতেছে। ময়মনসিংহ থেকে শামসুন নাহার কানিজ, ময়মনসিংহের সবাই ভালো করতেছে। আসেন আমরা ক্লাস শুরু করি। কয় মিনিট হলো? অলরেডি 4 মিনিট 37 সেকেন্ড। আছেন না সবাই? খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করেন। আবার বলি, আর সবাই লাইভে উপস্থিতি একটু কম টের পাচ্ছি, তারপরে ভালো আছে। 140 প্লাস, 133 প্লাস, 133। লাইভ উপস্থিতি একটু কমার কারণ হচ্ছে গত 3-4 দিন আমি একটু কম ক্লাস দিয়েছি। যেমন গতকাল ক্লাস দিতে পারিনি, টায়ার্ড ছিলাম। এর আগে পরপর 3 দিন ক্লাস দিতে পারি নাই টেকনিক্যাল সমস্যার কারণে। এর কারণে লাইভ উপস্থিতি না। শরীফ ভাই, স্যার ক্লাস হচ্ছে আজ জানি না। শরীফ ভাই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিয়েছিলাম, ব্যস্ততার কারণে আমি রিপ্লাই করতে পারি নাই। সমস্যা নেই, আমি ফ্রি হয়ে আপনাকে আমি রিপ্লাই দেবো। আসেন তাহলে আমরা কি জন্য পড়াচ্ছিলাম? আমরা পড়াচ্ছিলাম মূলত প্রাইমারি গণিত। না, প্রাইমারির সাথে আরো যে গণিতগুলো আছে, বিসিএস বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, নিবন্ধন বলেন, সব গণিত আছে। প্রথমে প্রাইমারি যে কোনো চ্যাপ্টারের উপর, প্রথমে প্রাইমারি, তারপর হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য পড়াচ্ছি মূলত প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 এই বইটা থেকে। আজকে হচ্ছে আমাদের বৃত্তির উপরে ক্লাস, 33তম ক্লাস। এই প্রফেসর প্রকাশনীর এই বইটার 4র্থ অধ্যায়। ক্লাস প্রতিদিন 9টায়। শুক্রবার শনিবার বন্ধের দিনে বেশি টায়ার্ড থাকি, কারণ বাচ্চার বেশি সময় দিতে অনেক টায়ার্ড হয়ে যাই। অফিসের দিন অফিসে থাকি, অফিসের কাজ করি, পাশাপাশি একটু রেস্ট পাই। আমরা পড়াচ্ছি মূলত প্রাইমারি গণিত, কিন্তু এর পাশাপাশি পড়াচ্ছি নিবন্ধন, বিসিএস, প্রিলি, 11 থেকে 20তম গ্রেড সব চাকরির জন্য। আসেন আমরা কথা না বলে সোজা ক্লাসে চলে যাই। খাতা এবং কলম নিয়ে সবাই টেবিলে বসেন দ্রুত। আপনার কনসেন্ট্রেশন, মনোযোগ আমি ধরে রাখতে পারবো না, আপনার নিজেকে ধরে রাখতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? ঘন ঘন কমেন্ট করতে হবে। যত বেশি কমেন্ট করবেন তত আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকবে। 140 প্লাস। জি, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, 200 জন উপস্থিতি হোক। আসেন, এখান থেকে আমাদের শুরু হবে আজকে গণিত ক্লাস। হবে এখন থেকে 1.5 ঘন্টা টানা, সুতরাং মানসিকভাবে সেভাবে প্রস্তুতি থাকেন। চা কফি প্রয়োজন নিয়ে বসবেন, মাঝখানে 2-4 মিনিটের জন্য প্রয়োজনে উঠবেন, উঠলেও আবার এসে টেবিলে বসবেন। পড়তে থাকেন। কি বলছে দেখেন, শেষ করে দেবো, সব শেষ করে দেবো, যা আছে সব শেষ করে দেবো। লাইভে আরেকটু 300 প্লাস উপস্থিতি হলে আমি একটু কনফিডেন্স পেতাম। অনেক জায়গায় তো দেখি যে 1K 2K প্রচুর উপস্থিতি। জি, সবাই আপনাদের বন্ধুদেরকে, যে রুহুল ভাই দেখেন বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে, আপনারা বন্ধুদেরকে মেনশন করে দেন, শেয়ার করে দেন। কি বলতে দেখেন প্রথম গণিতটা। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। একটা গাড়ির চাকা, এই হচ্ছে গাড়ির চাকা। এই গাড়ির চাকা মনে করেন যে চাকাটার পেরিমিটার হচ্ছে 100 মিটার, মানে চাকাটার পেরিমিটার 100 মিটার তো আসলে হয় না, মনে করেন 10 মিটার। ঘোড়ার গাড়ির বড় চাকা, এইটা পেরিমিটার মানে পরিধি হচ্ছে 10 মিটার। তার মানে ও যদি একবার রোল করে, এই জায়গা থেকে যদি একবার রোল করে, সামনের দিকে মুভ করে, তাহলে একবার ঘুরলে এই 10 মিটার পথ অতিক্রম করবে। তো বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। প্রতি মিনিট মানে কি? 60 মিনিটে 90 বার ঘুরে। প্রতি সেকেন্ডে 90 বার ঘুরে, মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 60 সেকেন্ডে 90 বার, মানে প্রতি সেকেন্ডে 1.5 বার। 1.5 মানে কি?
হ্যাঁ 1.5 বার মানে 1.5 টাইমস। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এই অঙ্কগুলো সহজ, আবার পরীক্ষা হলে এগুলো অনেক বেশি কনফিউজ থাকে, কারণ অনেকগুলো কোশ্চেন আসে, আপনারা কনফিউজড হয়ে যান অনুশীলন কম করার কারণে। বলছে যে একটি চাকা দেখেন প্রতি মিনিটে 90 বার, বলছে যে চাকাটি সেকেন্ডে, আমাকে সেকেন্ড বাইর করতে হবে। প্রতি মিনিটে মানে কি? প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে। তাহলে বলছে 60 সেকেন্ডে 90 বার ঘুরে, 90 বার, 90 বার। একবার যদি এই যে একটা চাকা একবার যদি ঘুরে, তার পুরোটা ঘুরলে হয় কত? 360 ডিগ্রি। একটা চাকায় একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, দুইবার ঘুরলে 36 দুগুণে 72, 720 বার ঘুরে। তাহলে 90 বার মানে 90 ইন্টু 360 ডিগ্রি ঘুরবে। একটা গাড়ির চাকা 60 সেকেন্ডে 90 বার ঘুরে, 90 বার মানে 90 গুণ 360, এত ডিগ্রি ঘুরে। কারণ একবার ঘুরলে 360 ডিগ্রি, 90 বার ঘুরলে 90 গুণ 360 ডিগ্রি। তাহলে একটা চাকা, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, ফোনের থেকে সাউন্ড আসতেছে। একটা চাকা 60 সেকেন্ডে এত ডিগ্রি ঘুরে। 1 মিনিট না, এখানে সেকেন্ডে চাইছে, এই জন্য মিনিটটাকে আমি ভেঙে সেকেন্ড করে ফেলছি। তাহলে 60 সেকেন্ডে এত ডিগ্রি, 90 বার মানে এত ডিগ্রি ঘুরে। একবার মানে কি? একবার মানে হচ্ছে 1 গুণ 360 ডিগ্রি। তাহলে 90 বার মানে কি? 90 গুণ 360 ডিগ্রি। তাহলে একটা গাড়ির চাকা 60 সেকেন্ডে ঘুরে 90 গুণ 360 ডিগ্রি, এত ডিগ্রি ঘুরে 60 সেকেন্ডে। তাহলে বলছে 1 সেকেন্ডে ঘুরবে, এই 60 এখানে এসে ভাগ, শেষ অঙ্কের অ্যান্সার শেষ। 0 0 কাটা দেন, 6 নং 54, 540, এত ডিগ্রি। এত ডিগ্রি মানে 540 ডিগ্রি প্রতি সেকেন্ডে ঘুরবে। আবার বললাম না যে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 90 বার ঘুরে। দেখেন 60 সেকেন্ডে 90 বার ঘুরে, 60 সেকেন্ডে 90 বার ঘুরে মানে 60-এর 1.5 গুণ 90। তার মানে প্রতি সেকেন্ডে একটা চাকা 1.5 বার ঘুরে। 1.5 বার মানে কি? একবার ঘুরলে 360, 1.5 বার ঘুরলে 360 গুণ 1.5 মানে কি? 3/2। তাহলে 36, 18 দুগুণে 36, 3 18 54, 540, 540, এটা অ্যান্সার। বুঝতে পারছেন? মানে আপনার যদি ব্রেন থাকে, আপনি যদি মেধা খাটাইতে পারেন, বিভিন্নভাবে ঘুরাই ফিরে আমাকে অ্যান্সার করতে পারবেন। 60 সেকেন্ডে ঘুরে 90 গুণ 360 ডিগ্রি মানে 1 সেকেন্ডে ঘুরে 540 ডিগ্রি, এটাই অ্যান্সার। আবার কিভাবে করলাম? ব্রেন থেকে থিঙ্ক করলাম যে প্রতি মিনিটে 90 বার, তার মানে 60 সেকেন্ডে 90 বার, 60-এর 1.5 গুণ না 90, 1.5 গুণ, 60-এর 1.5 করলে 90 হয়। তার মানে প্রতি সেকেন্ডে ও 1.5 বার ঘুরবে। একবার যদি একটা চাকা ঘুরে 300 পূর্ণ ঘুরলেই, মানে পূর্ণ ঘূর্ণন না, তাই একবার যদি চাকাটা ঘুরে তাহলে কত হয়? 360 ডিগ্রি। তাহলে 1.5 বার যদি ঘুরে 360-এর 1.5 গুণ, বা 360-এর মানে 360 মানে কি? 360-এর 1.5 গুণ, 1.5 মানে হচ্ছে 3/2, 1.5 মানে হচ্ছে 3/2, 1.5 মানে হচ্ছে 1.5, 36-এর 1.5 করলে কত হয়? 3 18 54, এই যে 540 শেষ। এখন আপনারা সবসময় এইভাবে শিখছেন, এভাবেও করতে পারেন ব্রেন থেকে থিঙ্ক করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 540 ডিগ্রি প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে 1.5 বার ঘুরে 540। সুন্দর, সবাই কমেন্ট দেন। পারুল হোসেন নাহার, শেখ মঞ্জুর, মিম। তাহলে পরেরটা দেখেন কি বলছে, পরেরটা আপনারা নিজেরা করেন। বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ডে সে 12 বার ঘুরে। এরপরে বলছে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? অ্যান্সার দিন, সময় দেবো 10 সেকেন্ড। সাউন্ড কম, সরি, না সাউন্ড ঠিক আছে। মিরপুর থেকে আছেন হুদা, সুমন দা প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। এই তো 360, পরের অ্যান্সার দিয়েছেন রুহুল ভাই, অ্যান্সার দিয়েছেন শাকিল আহমেদ। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার, চাকাটি এখানে দেখেন প্রশ্নে 2টা অপশন, এখানে বলছে প্রতি মিনিটে আর এখানে বলছে 5 সেকেন্ডে। তাহলে আমি মিনিটকে সেকেন্ড করব। প্রতি মিনিটে 12 বার মানে হচ্ছে 60 সেকেন্ডে 12 বার, 12 বার মানে 12 গুণ 360 ডিগ্রি। তাহলে 60 সেকেন্ডে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 12 গুণ 360 ডিগ্রি, এত ডিগ্রি ঘুরে। তাহলে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কি হবে? আমরা যদি 1 সেকেন্ড করি, এই 60 এখানে এসে ভাগ, আমরা যদি 5 সেকেন্ড করি, এই 5 এখানে এসে গুণ।
এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কাটাকাটি করে শূন্য শূন্য কাটেন, 5 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে 6, 5 × 30, 3 × 12, 6 × 30, 360 ডিগ্রি শেষ। এবং অ্যান্সার হচ্ছে 360। আশা করি বুঝতে পারছেন। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2017-তে আসছে প্রথম ধাপে, এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2024-এ আসছে তৃতীয় ধাপে। এখন কথা হলো যে এই অঙ্কগুলো আপনারা করার সময় এক্সট্রা কোনো এরকম জায়গা পাবেন না, ঠিক এখানে করবেন। যেমন 12 গুণন 360 বাই 60 গুণ 5, প্রতি মিনিটে 60 সেকেন্ডে 12 গুণ 360, তাহলে 1 সেকেন্ডে 60 এখানে গুণ ভাগ 5 সেকেন্ডে 5 এখানে, সোজা এই জায়গায় প্রশ্নের মধ্যে অঙ্কের অ্যান্সার শেষ। তার অঙ্কের অ্যান্সার আসবে 360, কারণ আপনি এক্সট্রা কোনো জায়গা পাবেন না। সুন্দর না? অনেক সুন্দর। আশা করি এই দুইটা গণিত আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার পাবেন। কি বলছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃষ্টির অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই ধরনের অঙ্ক প্রচুর করাইছি। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে দেখেন, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই যে ভিতরে একটা বৃত্ত আছে, এই বৃত্তের, এটা হচ্ছে বৃত্ত, ব্যাসার্ধ কোনটা? এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তো বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, এই যে হচ্ছে বৃত্ত, অন্তর্নিহিত বর্গক্ষেত্র, এই তো হচ্ছে আমার অন্তর্নিহিত ভিতরে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমরা কি লাগে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল মানে বর্গের এক বাহু যদি এ হয় তবে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমার বর্গের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? বর্গের এক বাহু বের করতে হবে। তাহলে দেখেন এইটার মান কত? এটা 7 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের রেডিয়াস, মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হচ্ছে 14। তাহলে বৃত্তের ব্যাস যদি 14 হয়, তাহলে এই বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণ যদি 14 হয়, বর্গের বাহু কত? 14/√2। বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে 14/√2 হচ্ছে বর্গের বাহু। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে 14/√2 তার স্কোয়ার। এক বাহু হচ্ছে 14/√2, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 14/√2 তার স্কোয়ার, এ স্কোয়ার। তার মানে 14 গুণ 14/2, √2 এর স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায় 2, 2 দিয়ে 14 কে কাটলে 7, 7 14 কত? 98। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 98। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 98। শেষ না? শেষ। এখন দেখেন এখানে আমরা আরো সময় বাঁচাতে পারি। আমরা কি করছি? বর্গের বাহু বের করছি। বর্গের বাহু কিন্তু বের করা লাগে না, কারণ আমরা এর আগের বারই বলছি বর্গের ক্ষেত্রফল দুইটা। বর্গের দেখেন, বর্গের বাহু যদি হয় এ, তবে ক্ষেত্রফল হয় এ স্কোয়ার, মানে বাহু এর স্কোয়ার করলে হয়। আবার বর্গের কর্ণ যদি হয় এ, তবে ক্ষেত্রফল হয় a²/2, মানে কর্ণের স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। বর্গের ক্ষেত্রফলের দুইটা সূত্র। তাহলে আমরা এখান থেকে বর্গের বাহু বের করতে যাব না, আমাদের সময় লাগবে। বর্গের কর্ণ কত? 14। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে 14² 14² মানে কি? 14 গুণ 14/2, 7, 7 14 98। শেষ। আপনি বাহু বের করতে গেলে আপনার সময় লাগবে, এখানে আরো 10 সেকেন্ড সময় চলে যাবে, 5 সেকেন্ড সময় চলে যাবে। এই 5 সেকেন্ড আপনার বাঁচাতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? বর্গের কর্ণ দেওয়া আছে 14, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 14² মানে হচ্ছে 98। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 98। স্যার রাশিয়া নিয়ে একটা ক্লাস দিন। রাশিয়া, কমেন্ট দিন। আক্তার, খাতুন, মনিরা, খালেদা, আয়ুব, ফেরদৌস, তারপর আছে কামরুল, মিরা, মিম না, মিম তো ভালো করতেছে, মাঝখানে কদিন একটু। পারুল, মানসুরা, আফরিন, সিদ্ধাতুল মুনহাকে মেনশন করছে, ধন্যবাদ। আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, সবাই চলে আসুক। কি বলছে দেখেন, বৃত্ত থেকে কিন্তু চাকরি পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, তাই না? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে ওই জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত? খুব সহজ। কি বলছে দেখেন, এই যে একটা বৃত্ত 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি 15 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার। জ্যা কি? জ্যা হচ্ছে যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখা, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা। তাহলে বলছে
15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটা জ্যা আছে, মনে করেন এই যে জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। জ্যায়ের দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। ফলে কেন্দ্র থেকে ওই জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এইটার মান বের করতে বলছে। কেন্দ্র থেকে সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব। আমরা সবই আস্তে আস্তে ক্লাসের ভিতর ব্যাখ্যা করব। দেখেন, মনে করেন যে এটা হচ্ছে আপনার বাড়ি, আমরা বাড়ি যেন কেমন অঙ্কন করতাম, এবার এটা হচ্ছে আপনার বাড়ি, এটা হচ্ছে আপনার রাস্তা, আপনার গ্রামের রাস্তা। আপনার বাড়ি থেকে যদি বলে যে আপনার গ্রামের রাস্তায়, আপনার বাড়ি থেকে আপনি এই যে গ্রামের রাস্তা, আপনি এখান থেকে পথ তৈরি করবেন। পথ তৈরি করতে হলে আপনি পথটা কিভাবে তৈরি করবেন? এইভাবে পথ তৈরি করবেন, নাকি এইভাবে পথ তৈরি করবেন, নাকি এই পথে পথ তৈরি করবেন? সোজা পথ তৈরি করবেন। সোজা মানে কি? সোজা মানে এটা গিয়ে এটার উপর লম্ব হবে, তার মানে এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, মানে ক্ষুদ্রতম দূরত্ব। আর এই ক্ষুদ্রতম দূরত্ব কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর ক্ষুদ্রতম যে রেখাটা টানা হয়, সে সবচেয়ে ছোট রেখা, যেমন এইটা থেকে এইটা ছোট, এইটা থেকে এইটা ছোট, এই ছোট রেখাটা এই রেখার উপর লম্ব হয়। আবার দেখেন, এটা হচ্ছে বাস্তব জীবনের সাথে এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম। মনে করি এই যে একটা রেখা, এই যে একটা বিন্দু, বললো এই বিন্দু থেকে এই রেখার উপর আমি যদি লম্ব অঙ্কন করি, এই লম্বটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। আপনি যদি দেখেন, আপনি যদি এদিকে আঁকেন তাহলে এটা অতিভুজ হয়ে যাবে, এই রেখাটা এটা বড়, কারণ এই ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করছেন, এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে আমার সমকোণ, তার মানে এইটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে অতিভুজ, তার মানে এটার থেকে এটা বড়। আবার অঙ্কন করেন, এদিকে যদি অঙ্কন করেন তাহলে আমরা বলতে পারি এইটা থেকে এইটা বড়। এদিকে যদি অঙ্কন করেন, এই যে একটা ত্রিভুজ, তার মানে এইটা থেকে এইটা বড়, তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? এইটা হচ্ছে সব থেকে ছোট। তার মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা রেখার উপরে অন্য কোনো একটা বিন্দু থেকে আপনি যদি লম্ব অঙ্কন করেন, সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা? যেটা লম্ব হয়। তাহলে বলছে যে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 15 সেন্টিমিটার, আবার শুরু থেকে আঁকি। দেখেন, এগুলো সারা জীবন মুখস্থ করছেন, বুঝেন নাই। 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই যে হচ্ছে আমার 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। একটি জ্যা 24 সেন্টিমিটার, একটা জ্যা আছে, এই যে একটা জ্যা, এই জ্যাটা হলো আমার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। হলে কেন্দ্র থেকে ওই জ্যা, কেন্দ্র থেকে ওই জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব মানে কি? এই বিন্দু থেকে এই জ্যায়ের উপর লম্ব হবে। বুঝতে পারছেন কেন লম্ব হবে? লম্ব মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। যখন লম্ব অঙ্কন করলাম, এটা সমকোণ, তার মানে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমার বের করতে হবে এই দূরত্বটুকুন। এটা কত? 15। আবার বলছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে কি করে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর আপনি যদি লম্ব অঙ্কন করেন, তাহলে এই বিন্দুতে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। এই জ্যাটা কত? 12। তাহলে এইটুকুনের মান করো, অর্ধেকের মান কত? 12। তাহলে এবার এই ত্রিভুজ থেকে এটা হলো আমার 15, এটা হলো আমার 12, এটার মান বের করতে বলছে। করেন সমকোণী ত্রিভুজের সূত্র, 15, 12 আর এটা কত? তো এটার মান হয় আমার 9, তাই না? এটার মান হয় আমার 9। সুন্দর না? অনেক সুন্দর। এটার মান হচ্ছে 9, কারণ 12 এর স্কয়ার সমান আমরা লিখতে পারি যে কি 9 আমরা লিখতে পারি এই যে এটা মানে হচ্ছে আমার উচ্চতা, আমি ধরতে পারি উচ্চতা, তাহলে আমি লিখতে পারি h স্কয়ার সমান 15 স্কয়ার মাইনাস 12 এর স্কয়ার। 15 15 225, 12 12 144, তার মানে 81, তার মানে h সমান 9। তাহলে কি পেলাম? এটা ছিল আমার 15, এটা ছিল আমার 24, অর্ধেক 12, উচ্চতা বের করতে বলছে। উচ্চতার মান 9, এটার অ্যান্সার হচ্ছে 9। জি, কাজী আব্দুর রহমান ভাই গণিতে যথেষ্ট ভালো। না, বয়স হলে চাকরির জন্য বসে থাকা যাবে না, বয়স হলে বিয়ে করে ফেলতেই হবে। কারণ আমাদের দেশে এমনিতেও দেখেন যে অল্প বয়সে আমাদের ফার্টিলিটি চলে আসে, তাই না? 12, 13, 14 বছরে, 20 বছর, 18 বছর বয়সে আমরা যথেষ্ট ম্যাচুর হই। আবহাওয়াগত কারণে আমাদের সন্তান জন্মদানের ক্ষমতা বেড়ে যায় থাকে। সেখানে যদি আমরা 30-এর মধ্যে বিয়ে না করতে পারি, 32, 34, 35, কারণ আমাদের জীবনের মৌলিক যে একটা চাহিদা আছে, তার মধ্যে একটা যৌন চাহিদা। আমরা খাদ্যের জন্য বাঁচি, আমরা বস্ত্রের জন্য বাঁচি, আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা কি ছিল মৌলিক চাহিদা।
পরে আরেকটা যুক্ত করছে এন্টারটেইনমেন্ট, মানসিক শান্তি, শারীরিক শান্তি। তো আপনি যদি পড়াশোনা করতে করতে আপনি 40 পার করে দেন, আপনি বিয়ে করবেন কবে, বাচ্চা কাছে উৎপাদন করবেন কবে? আর ইয়াং বয়সে যদি আপনি বাচ্চা কাছে লালন পালন করে বড় না করতে পারেন, তাহলে বাচ্চা কাছে লালন পালন কবে করবেন? কারণ বাচ্চা কাছে জন্ম দেয়া, লালন পালন করা এগুলো অনেক বড় একটা বোঝা, এবং এই বোঝা বৃদ্ধ বয়সে বওয়া যায় না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভালো একটা চাকরি নিয়ে নেন, যৌবনটা নষ্ট করেন না, বিয়ে থা করেন। কারণ যৌবনের তো মূল্য আছে, বুঝলেন তো, এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা তো আমরা ফেলতে পারি না, তাই না? কিন্তু আমরা বিয়ে থা করতে পারি না, চাকরির জন্য আমার ঘুরতে ঘুরতে বয়স 45। কি যেন একটা গান আছে, মেয়ে কয় সুযোগ পাইলে করবো আমায় পালিশ। তাহলে মনে করেন যে আপনার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি আপনি চাকরিতে ঢুকতে পারতেছেন না। তাহলে এই যৌবন দিয়ে করবেন কি? আমি কিন্তু দেখছেন অনার্স যেদিন শেষ করছি তারপরের দিন চাকরিতে ঢুকছি, মানে এটা কথার কথা, মানে আমার একদিনও বেকার থাকতে হয় নাই। আপনারা ওই যে এখানে ছোট একটা ছেলে আছে না, অল্প বয়স, কি যেন নাম রাখেন, ওটা আমার খুব পছন্দ, যে অল্প বয়সটাই মারুফ হোসেন অল্প বয়স থেকে প্রস্তুতি শুরু করছে। এতে কি হচ্ছে দেখবেন যে ও পড়াশোনা শেষ করছে, ওর একদিনও বসে থাকতেন, যেদিন পড়াশোনা শেষ করবো পরের দিনও চাকরিতে ঢুকবে। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে, আমি সবাইকে চেষ্টা করি গাইডলাইন করার, যাতে বেকার না থাকতে হয়। বেকার থাকলে আপনার সব দিক থেকে লস। মনে করেন আপনি অনার্স শেষ করছেন, এই মুহূর্তে আপনি বেকার, মানে আপনার টাকা পয়সা নাই, অভাবে দিন কাটাচ্ছেন। আপনি কাটাচ্ছেন মানে কি আপনার বাবা মা কাটাচ্ছে অভাবে, বুঝতে পারতেছেন? আপনার জন্য আপনার একটা বোন বিয়ে দিয়েছেন দরিদ্র ফ্যামিলিতে, আপনার 2টা ভাগ্নি আছে, তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারতেছেন না, বোনকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারতেছেন না। অথচ আপনার যদি একটা জব থাকতো, আপনার একার জন্য পারতেন আপনার বোনকে সাহায্য করতে, ভাগ্নিকে সাহায্য করতে, বাবা মাকে সাহায্য করতে, আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও সাহায্য করতে পারতেন। তার মানে আপনার যে যৌবন আছে, আপনার যে শক্তি আছে, এটা যদি একটু ব্যবহার করেন, আপনি সব দিক থেকে লাভবান হবেন। তাহলে সমস্যা কোথায়? ফেলে রেখে লাভ কি নষ্ট করে, তাই না? কাজে লাগান যৌবন। কি বলছে দেখেন, একটি বৃত্তের যে কোনো 2টি বিন্দুর সংযোগ রেখাকে বলে, একটি বৃত্তের যে কোনো 2টি বিন্দুর, এই যে এটা আগেই বললাম, একটি বৃত্তের যে কোনো 2টি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? জ্যা বলে। কি বলে? জ্যা বলে। আর যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে কি বলে? ব্যাস বলে, ডায়ামিটার, তাই না? এটা হচ্ছে কর্ড, এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে এটাকে ব্যাস বলে। কি বলছে দেখেন, কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা জানি কি? পাই। কোন বৃত্তের পরিধি, এটা হলো বৃত্তের পরিধি আর এটা হলো ব্যাস। আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7, 3.1416, তাই না? 3.1416। তাহলে কিসে বলছে? পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। বলেন পরিধি বড় না ব্যাস বড়? পরিধি বড় না ব্যাস বড়? পরিধি বড়। তার মানে পরিধি হচ্ছে বড়, ব্যাস হচ্ছে ছোট। পরীক্ষার হলে কিন্তু এটা ঘুরে আসে, অনেক সময় ঘুরে আসলে কিন্তু সমস্যা। আপনি অ্যান্সার দিবেন 22:7, বলতে যে 22/7। যদি বলে যে কোনো বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত কত, ব্যাস এবং পরিধির অনুপাত কত? ব্যাস যদি হয় 7, পরিধি হয় 22, তাহলে ব্যাস এবং পরিধির অনুপাত হচ্ছে 7:22। 7:22 এর মানে কি জানেন? এর মানে হচ্ছে দেখেন, এই জায়গা থেকে মনে করেন এটা হচ্ছে আকাশ থেকে, গুগল ম্যাপ থেকে একটা বিশাল বড় একটা এরিয়া দেখতেছেন, আপনার এলাকা, আপনার উপজেলা বা আপনার থানা বা আপনার জেলা, এই জায়গা থেকে অথবা আপনার গ্রাম, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আপনার 7 কিলোমিটার। তাহলে এটা যদি আপনি সার্কেল আকারে ঘুরে আসেন, তাহলে এই পুরাটুকুনের ডিস্টেন্স হবে আপনার 22 কিলোমিটার। 7:22 মানে এটা যদি 7 মিটার হয় এটা হবে 22 মিটার, এটা যদি 7 কিলোমিটার হয় এটা হবে 22 কিলোমিটার। মানে পৃথিবীর ব্যাস দেখেন, পৃথিবীর ব্যাস যদি হয় 7,000 বা 70,000 কিলোমিটার, তাহলে পৃথিবীর পরিধি হবে আমার কত? 22,000, 70,000, তার মানে 22,000, 2,20,000 কিলোমিটার। মানে 7:22 অর্থ হচ্ছে ওটা 7 হলে ওটা 22 হবে, এটা যদি 7 দুগুণে 14 হয় এটা 22 দুগুণে 44 হবে। অনুপাতের ক্লাসগুলো যারা করছেন তাদের সুন্দরভাবে বোঝার কথা এটা। নেক্সট 7, এবিসিডি বৃত্তে, টাইপিং মিস্টেক হয়েছে, এবিসিডি বৃত্তে এ বি সি বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
এই একটা অঙ্ক আমি আছে, অ্যান্সার দেন তো। অ্যান্সার দেন, টাইপ করার দরকার নেই, আপনি ক খ গ ঘ অ্যান্সার দেন। ক নাকি খ নাকি গ নাকি ঘ, যে কোনো একটা অ্যান্সার দেন। এবিসি বৃত্ত, এবিসি বৃত্তে আমার সাথে থাকলে আপনার ব্রেন অনেক ফাস্ট হবে। ইন্ডিয়া থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল গ্রুপে কিছু। রাজু সরকার, ভালো লাগলো ভাই। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার দিবেন আমার ক্লাসগুলো। আজকে ফুল ক্লাস করবো মাহমুদুল হাসান জি। দেখেন, আমার সাথে থাকলে আপনার সব দিক থেকে লাভ। আমাদের মাঠে ফুটবল খেলা হয়, শুনেন আমি যখন কথা বলি শুনেন, আমি কিন্তু ফাফেসাল পারি না ক্লাসের ভিতর। আমাদের মাঠে ফুটবল খেলা হয়, তো একজন ব্যক্তি আছে, উনি খুব ভালো রেফারি দেন, খুব ভালো, মানে পুরো অনেক বেশি বাঁশি দেয় এবং অনেক অ্যাট্রাকটিভ, মানে ওনার জন্য প্লেয়াররা এত বেশি ইন্সপায়ার হয়, খেলা জমে যায়। পুরো মাঠে খেলা জমে গেছে কারণ রেফারির জন্য। রেফারি যখন একটা ফাউল হয় কিংবা একটা গোল কিক করতে হয়, সে বলে দেয় কিভাবে কিক করতে হবে, কিভাবে ফাউল করতে হবে। মানে সে পুরো মাঠের প্লেয়ারদেরকে একটা সেকেন্ড একটা ফাউল হইলো, দ্রুত সেই ফাউলটা শট করতে বলে। মানে সবকিছু পুরো মাঠের খেলাটাকে সে জমজমাট করে ফেলে একজন রেফারি। এখন ওই রেফারি কোনো কারণে পায়ে ব্যথা পাইছে, রেফারি কি হয়েছে, বসে পড়ছে। আরেকজন রেফারি মাঠে নামলো রেফারি দিতে ফুটবল খেলায়। এখন পরবর্তীতে যে মাঠে নামছে রেফারি, সে কি করলো, মনে করেন যে একটা ফাউল হয়েছে, তো খেলার কিন্তু একটা টান টান উত্তেজনা আছে। ওই রেফারি বলটা এবার ধরলো, এবার বলটা বললো এখানে প্লেস করো, প্লেস করলো। এবার সামনে যারা দাঁড়ালো ডিফেন্স করতে, ওদেরকে বললো তোমরা সরে দাঁড়াও কিংবা কাছে দাঁড়াও। এরপর এই গোলকিপারকে ওই গোলকিপারকে বললো তোমরা ঠিক আছো কিনা, এইসব করে টোরে বললো এবার তাহলে শট দাও। এই করতে 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 কি হয়, খেলার গতি নষ্ট হয়ে যায়, তাই না? গতি নষ্ট করা যাবে না। অর্থাৎ কিছু কিছু রেফারি আছে খেলার মাঠে, তারাই খেলার গতি বাড়িয়ে দেয়, আবার কিছু কিছু রেফারি আছে খেলার গতিকে কমিয়ে দেয়। আমার সাথে থাকলে আপনার দিনে দিনে গতি বাড়বে, কারণ আমি চেষ্টা করি আপনার গতি বাড়িয়ে রাখার। গতির এই যুগে এক পা আপনি যদি পিছিয়ে পড়েন, তাহলে সারা জীবন আপনার এক পা পিছিয়ে থাকতে হবে। অ্যান্সার দিচ্ছেন এইটার? পিবি সমান সমান পিডি, এই ম্যাথটা আমি গুগল সার্চ করে দেখলাম, বিভিন্ন জায়গায় স্যাট একাডেমি টিমি, তারপরে মাই এক্সামিনার, তারপরে ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট লন্ডনে, বেশিরভাগ জায়গায় দেখে এগুলো ভুল দেওয়া, বেশিরভাগ জায়গায় এগুলো ভুল দেওয়া। এখন এই অপশনে কি আছে সেটা ভুলে যান। দেখেন বলছে এবিসিডি দুইটি সমান যা, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এবিসিডি দুইটি সমান যা, এটা একটা এবি এবং সিডি দুইটা কিন্তু সমান যা, দৈর্ঘ্যে সমান। এবি এবং সিডি দুইটি সমান যা পরস্পর যে কোনো একটা বিন্দুতে ছেদ করছে। ছেদ করলে দেখেন এই জ্যায়ের ক্ষুদ্রতম অংশ এবং এই জ্যায়ের ক্ষুদ্রতম অংশ, এই দুইটা সবসময় সমান হবে। এই জ্যায়ের বড় অংশ এবং এই জ্যায়ের বড় অংশ, মানে এই অংশ আর এই অংশ সবসময় সমান হবে, ঠিক আছে? আবার বলছে দুটি সমান জ্যা, দেখেন বৃত্তের দুটি সমান জ্যা, মনে করেন এই একটা জ্যা এই একটা জ্যা, দুটি সমান জ্যা যদি মাঝ বরাবর ছেদ করে, তবে মাঝ বরাবর এই জায়গাটা হবে কেন্দ্র। দুটি সমান জ্যা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে কি, এই জ্যাটা আর এই জ্যাটা দৈর্ঘ্যে সমান, আবার সমদ্বিখণ্ডিত করছে মানে এইটুকু আর এইটুকু সমান, এইটুকু আর এইটুকু সমান, তার মানে এই যে মিলন পয়েন্ট, মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট হচ্ছে আমার কেন্দ্র। এখন কেন্দ্রে মিট না করে এরা যদি কেন্দ্রের বাইরে মিট করে, মনে করেন এই জায়গায় এই একটা জ্যা এই একটা জ্যা, দুইটা জ্যা এই সমান, এরা কেন্দ্রে মিট করে নাই, এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্রে মিট করে, কেন্দ্রের বাইরে মিট করছে, তাহলে মিট করলে এই জ্যায়ের ছোট অংশ এবং এই জ্যায়ের ছোট অংশ, এই ছোট অংশ আর এই ছোট অংশ সমান হবে। আবার এই জ্যায়ের এই বড় অংশ এবং এই জ্যায়ের বড় অংশ, এই দুইটা সমান হবে। এইটাই দেখলাম বিভিন্ন ওয়েবসাইটে, সব জায়গায় বেশিরভাগ জায়গায় ভুল দেওয়া। তাহলে বলেন, এবার বলেন যে এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুইটি জ্যা, এবি এবং সিডি দেখেন এ বি সি ডি হতে পারে। আবার দেখেন এই সিডি কিন্তু আবার উল্টায়ও দিতে পারে, পরীক্ষায় এটা কিন্তু উল্টায় দিতে পারে, চিত্র দিয়ে দিবে, এভাবে দিতে পারে সিডি। সেক্ষেত্রে আপনি কি করবেন?
মানে এটা যদি সিডি যদি জায়গা বদল করে উল্টে যায়, জ্যা দুইটা, একটা জ্যা সি এবং ডি যদি জায়গা পরিবর্তন করে তবে কিন্তু এটার অপশনও চেঞ্জ হয়ে যায়। তার মানে অপশন মুখস্থ করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে দুইটা জ্যা যদি পরস্পর সমান, দুইটা জ্যা পরস্পর যদি কোনো বিন্দুতে ছেদ করে তবে এইটার ছোট অংশ বা এইটার ছোট অংশ সমান হয়, এইটার বড় অংশ আর এইটার বড় অংশ সমান হয়। তাহলে এই অপশন এখানে যা আছে আছে, আমি এটার অপশন দেখবো না, কারণ এই অঙ্কটা আমি বিভিন্ন জায়গায় সার্চ করছি, সব জায়গায় ভুল পাইছি, বেশিরভাগ জায়গায়। জি আসেন নেক্সট। আমি ভুল করি না, আমরা মন্ডল স্যারের বাহিনী, না ভুল করি না, ভুল করা যাবে না। দ্রুত কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। স্যার আমি ভারত থেকে, কে বলছেন? মোহাম্মদ আলী, ধন্যবাদ ভাই। মিম, আর তারপরে শিমু আক্তার, ক্লাস করেন, ক্লাস করেন, ক্লাস করেন, ক্লাস। এটা বলছে কি দেখেন, এটার অ্যান্সার দেন। কি বলছেন? বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের কত গুণ? অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। এটা তো আপনারা জানেন, করাইছি, পূর্বের ক্লাসে করাইছি না? সাতের উত্তর যেটা হবে সেটা উত্তর দেন, নিজের খাতায় অঙ্কন করেন, খাতায় করে তারপর উত্তর দেন। আমি বললাম ওইটা বিভিন্ন জায়গায় ভুল পাইছি, বেশিরভাগ জায়গায় ভুল পাইছি। তাহলে আমি তো বুঝাই দিয়েছি, আপনি আপনার মতো করে অঙ্কন করেন। সি এবং ডি যদি জায়গা পরিবর্তন করে, দেখেন এটা একটা বৃত্ত, এবিসি বৃত্তে এ বি একটা চাপ, তাহলে মনে করেন সিডি। আপনার পরীক্ষায় কিন্তু এই যে ব্যাংকের যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগই চিত্র অঙ্কন থাকে। বললো এবি, এই যে এবি, এটা হলো এবি এবং সিডি দুইটি চাপ। তার মানে আমি বলতে পারি এটা ও বিন্দুতে মিট করলে আমি বলতে পারি ওডি সমান সমান ওবি। এই অপশনটা থেকে আমরা বলতে পারি ওডি সমান সমান ওবি, কারণ ছোট দুইটা অংশ সমান সমান বড় দুইটা অংশ। আবার আমরা বলতে পারি যে যদি ডি আর সি জায়গা বদল করে দেয়, ডিসি, এভাবে চিত্রটা অঙ্কন করলাম, তাহলে আমি বলতে পারি ও ডি সমান সমান ও বি। আবার বলতে পারি ও এ সমান সমান ও সি। এটা কি বলছে? বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? বৃত্তের একই চাপের উপরে অঙ্কিত, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমার পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে পরিধি বা বৃত্তের সাথে লেগে আছে। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্বিগুণ, তাই না? দেখেন এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা এটা হচ্ছে কেন্দ্র, যদি মাছ দিয়ে যায় তাহলে মনে করেন এই যে হচ্ছে চাপ, এই যে চাপ, এই একই চাপের উপরে, এই একই চাপের উপরে এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ মানেই 90 ডিগ্রি। এটাও আমার 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। তাহলে দেখেন একই চাপের উপরে আমার কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি, আবার একই চাপের উপরে বৃত্তস্থ কোণ আমার 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এভাবে আমরা প্রমাণ করতে পারি, আবার আমরা এভাবে প্রমাণ করতে পারি। দেখেন এটা কি? এটা আমার একটা বৃত্ত, এটা কি? কেন্দ্র। এক কেন্দ্র বরাবর ব্যাস অঙ্কন করেন। এবার এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেন। দেখেন এই যে এইটা একটা চাপ, এই চাপের উপরে অবস্থিত, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা আমার বৃত্তস্থ কোণ। একই চাপের উপর এটা আমার কেন্দ্রস্থ কোণ, একই চাপের উপর এটা আমার বৃত্তস্থ কোণ। এই কোণটার মান যদি এক্স হয়, এই কোণটার মানও এক্স হয়, কারণ এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। এই যে ত্রিভুজটা দেখেন, এই যে ত্রিভুজটা কি হলো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই ত্রিভুজের
ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, দেখেন এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই কোণটার মান হয় এই দুই কোণের সমষ্টির সমান। মানে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা হবে আমার টুয়াইজ এক্স। ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয় এই কোণটা হয় বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। এইটা এক্স হলে এইটা এক্স হবে, কেন? কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহু সমান, তার মানে এইটা এক্স হলে এইটা এক্স হবে, এই কোণ দুইটা সমান। এখন এই যে ত্রিভুজটা দেখেন, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহুকে আমি যদি বর্ধিত করি তাহলে বহিস্থ যে কোণ উৎপন্ন এই কোণটার মান হয় এই দুইটা বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। এটা এক্স, এটা এক্স, তার মানে এটা হচ্ছে টুয়াইজ এক্স। তার মানে আমরা বলতে পারি যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কত? এক্স, তাহলে কেন্দ্রস্থ কোণ কত? টুয়াইজ এক্স। এটা শুধু হয়তো পড়ছেন অনেক আগে, ভুলে গেছেন। এটা আমরা এদিক থেকেও প্রমাণ করতে পারি, আপনি যেভাবে প্রমাণ করেন। এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, এটা টুয়াইজ ওয়াই হয়। তার মানে এই কোণটার মান কত? 2 × x + y, 2 × x + y। এই দুইটা কোণের মান কত? x + y। তাহলে দেখেন একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটার মান কত? এক্স ওয়াই। এই কোণটার মান কত? টুয়াইজ এক্স ওয়াই, মানে এটার থেকে এটা দ্বিগুণ। তাহলে আমরা এটা কিভাবে 3 ভাবে প্রমাণ করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আর বোঝাবো না। তাহলে বলছে বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ হবে সবসময় কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দারুণ ক্লাস। কে বলছে? এফ কে ফারহান, সাবনুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দিচ্ছেন না? দ্বিগুণ আখি। আপনার ক্লাসের ভিতরে টপ প্রয়োজনীয় কথাবার্তা কম বলেন, ক্লাসের দিকে মনোযোগ দেন, এটার অ্যান্সার দেন। এটা বলেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। করাইছি না? করাইছি। সময় হচ্ছে আপনার 20 সেকেন্ড, অ্যান্সার দেন। জাবরান জি জ্যাকে, রাজু সরকার স্যার, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ম্যাথ। সুন্দর ক্লাস। রায়হান স্যার, আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি তো ভালোভাবে বুঝাইছি, আমি খারাপভাবে বুঝাইছি নাকি? আলামিন বরিশাল থেকে। মিম আক্তার বলছে দ্বিগুণ। জুয়েল রায় 9 গুণ। রুবেল, দ্রুত অ্যান্সার দেন। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? বৃত্তের ব্যাসের কথা বলছে। কানিস ফাতেমা, মোখলেসুর রহমান, বি এম আলামিন। দেখেন বৃত্তের ব্যাস, মনে করেন এই ব্যাসটা হলো আমার 3 মিটার, আর এই ব্যাসটা হলো আমার 1 মিটার। ব্যাস যদি 3 গুণ বাড়ে, আমি যাই ধরি না কেন, ব্যাস 3 গুণ বাড়লে মানে এটা 3 গুণ বাড়বে। এটা যদি মনে হয় 3 হয়, 3 3 এটা 9 হয়ে যাবে। এটা যদি আমার 1 হয়, 3 গুণ বাড়লে 3 হয়ে যাবে। আবার ব্যাস 3 গুণ বাড়লে ব্যাসার্ধ 3 গুণ বাড়ে। এটা হচ্ছে আমার পুরোটা ব্যাস, এটা হচ্ছে আমার পুরোটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? মনে করি এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে বলছে যে বৃত্তের ব্যাস এটা যদি 3 হয়, 3 গুণ বাড়লে মানে পরেরটা বড় হবে। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরি আমি 1। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হলো 3। বৃত্তের ব্যাসার্ধ এটা কত? 1, আর এটা হলো 3, মানে এটা থেকে এটা 3 গুণ বাড়ছে। বলছে যে ব্যাস 3 গুণ বাড়লে, ব্যাস যদি 3 গুণ বাড়ে ব্যাসার্ধ 3 গুণ বাড়ে। এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে পাই 1 স্কোয়ার মানে হচ্ছে পাই। এটার ক্ষেত্রফল কত? পাই 3 স্কোয়ার মানে হচ্ছে 9 পাই। এটা হচ্ছে 9 পাই, এটা হচ্ছে পাই, এটা থেকে এটা 3 গুণ বেশি। আবার আপনি এও ধরতে পারেন, মনে করেন যে এইটার ব্যাসার্ধ হলো আপনার আর এই ব্যাসার্ধ হলো 3 গুণ, থ্রাইজার। তাহলে এইটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এইটার ক্ষেত্রফল কত? পাই থ্রাইজার তার স্কোয়ার। এখানে ব্যাসার্ধ হচ্ছে আর
আর এখানে ব্যাসার্ধ হচ্ছে থ্রাইজার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তার মানে এই পাই কাটা যায়, এদিকে থাকে আমার আর স্কোয়ার আর এদিকে থাকে 9r²। তাহলে এই r² দিয়ে এটাকে যদি ভাগ দেয় এটা হয় 9 গুণ। মানে আপনি আর ধরেও করতে পারেন, আর থ্রাইজার, অথবা 1-3 ধরেও করতে পারেন। রিটেনে আসতে পারে, কারণ 11 থেকে 20তম গ্রেড মন্ত্রণালয়ের চাকরি বেশিরভাগ জবগুলোতে কিন্তু রিটেন ম্যাথ থাকে প্রচুর, সেখানে আপনাকে ভেঙে করতে হবে। দ্বিগুণ না, তানজিলা আক্তার, বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল 9 গুণ বেড়ে যায়। ধন্যবাদ। বাসন্তী রানী দাস, আপনার সাথে অঙ্কগুলো বাস্তবে রূপ নেয়। ধন্যবাদ। মারুফা ইসলামও খুব ভালো করতেছে আমার সাথে থেকে। বৃত্তের সামন্তরিক একটি, বুঝাইছি না পূর্বের ক্লাসে? বুঝাইছি। দেখেন এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আপনাকে কি পড়তে বলছে? সামন্তরিক আঁকতে বলছে। সামন্তরিক কি? সামন্তরিক হচ্ছে এটা আমার একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাকে আপনি যদি একদিকে চাপ দিয়ে বাঁকা করেন তাহলে সেটা সামন্তরিক হয়ে যায়। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামন্তরিক হয়ে যায়। মানে আয়তক্ষেত্রটা যদি এদিকে শুয়ে পড়ে তাহলে কি হবে? হেলে পড়ে, তাহলে সামন্তরিক হয়ে যাবে। এই আয়তক্ষেত্রটা যদি এদিকে হেলে পড়ে তাহলে কি হবে? আয়তক্ষেত্রটা এরকম হয়ে যাবে, এদিকে হেলে পড়লো, তাহলে সামান্তরিক হয়ে যাবে। এখন কত ব্যাখ্যা আছে এখানে, বুঝাইলে তো ভালো হইতো। বিসিএস এর যদি পড়াতাম, বিসিএস প্রিলিমিনারি, তাহলে সব আস্তে আস্তে বুঝাইতাম। প্রাইমারি নিবন্ধন তো একটু কম বুঝাই। এখন দেখেন এই যে সামন্তরিক, এটার মধ্যে সামন্তরিক অঙ্কন করেন। এটা হলো আপনার কি একটা, এটা আপনার একটা আয়ত, বাঁকা হয়ে গেছে, সুন্দর করে আঁকি। এটা হচ্ছে আপনার একটা বৃত্ত, এটা হচ্ছে আপনার একটা আয়তই অঙ্কন করি। এটা কি? এটা আপনার একটা দেখেন আয়তক্ষেত্র, একটু বাঁকা হয়ে যাচ্ছে কেন বারবার? যাক, এটা একটা আয়ত, একটু লম্বা আছে, ঠিক আছে। এখন এই আয়তক্ষেত্রটাকে আপনি চাপ দেন তাহলে কি হবে? এরকম হয়ে যাবে, তাই না? তার মানে এই কর্ণ এবং এই কর্ণ, মানে এই দুইটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধিকে স্পর্শ করবে না। সেক্ষেত্রে এটা কিন্তু বৃত্তের সামন্তরিক হবে না, বৃত্তস্থ সামন্তরিক হবে না। বৃত্তস্থ সামন্তরিক মানে এর 4টা বিন্দু, এর 4টা শীর্ষবিন্দু, এই 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করে থাকবে। তার মানে বৃত্তের মধ্যে আপনি বৃত্তস্থ সামন্তরিক আঁকতে পারবেন না। সামন্তরিক কেমন থাকে? সামন্তরিক থাকে আমার এরকম বাঁকা। বৃত্তের মধ্যে সামন্তরিক আঁকতে পারবেন না, শুয়ে পড়ছে। ওটাকে টেনে সোজা করেন, টেনে সোজা করলে কি করতে হবে? এই জায়গাটা টেনে এই জায়গায় নিয়ে আসতে হবে। যখন এইভাবে নিয়ে আসবেন তখন এটা ঠিক এইরকম হয়ে যাবে। তার মানে বৃত্তের মধ্যে সামন্তরিক আঁকা যায় না, বৃত্তের মধ্যে আঁকা যায় কিন্তু বৃত্তস্থ আঁকা যায় না। বৃত্তস্থ মানে এই সামন্তরিকের এই 4টা পয়েন্ট বৃত্তের পরিধিকে স্পর্শ করে থাকবে। তাহলে সামন্তরিক কি হয়? বেঁকে থাকে, শুয়ে থাকে, ওটাকে টেনে আপনি সোজা করবেন। তাহলে এই সামন্তরিককে টেনে যখন সোজা করবেন তখন এই সামন্তরিকের 4টা বিন্দু আমার বৃত্তকে স্পর্শ করবে। আর টেনে যখন সামন্তরিককে সোজা করবেন তখন সেটা কি হয়ে যাবে? আয়ত হয়ে যাবে। আবার দেখেন, আমরা জানি কি বলেন, বৃত্তস্থ, দেখেন আপনি যদি মনে করেন যে বৃত্তের মধ্যে আপনি সামন্তরিক অঙ্কন করলেন, এখন এই কোণ আর এই কোণ মিলে কি হয়? 180 ডিগ্রি হবে? হবে না। আমরা জানি বৃত্তস্থ আয়তক্ষেত্রের যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে এই দুই কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হবে না, কারণ এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, কিন্তু এই দুই কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। সামন্তরিকের বিপরীত কোণ দুইটা কি হয়? সমান। আবার বলি সামন্তরিকের, শুরু থেকে বলি, দেখেন বোঝাচ্ছি যখন বোঝাই। সামন্তরিক, এটা আমি কি অঙ্কন করলাম? এটা আমি অঙ্কন করলাম একটা সামন্তরিক। আমরা জানি কি সামন্তরিকের বিপরীত দুই কোণের সমষ্টি সমান। তার মানে এই কোণ আর এই কোণ সমান। এখন এই সামন্তরিকটা যদি আপনার বৃত্তের মধ্যে থাকে, বৃত্তের মধ্যে অঙ্কন করেন এই সামন্তরিকটা, বৃত্তের মধ্যে মানে কি? এই 4 বিন্দু বৃত্তে লেগে থাকবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই সামন্তরিকের এই দুই কোণের সমষ্টি হচ্ছে, দুই কোণ সমান। আবার এটা যদি বৃত্তস্থ হয়, এই দুই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এইটা অবশ্যই 90 ডিগ্রি হবে।
সামান্তরিকের বিপরীত দুই কোণ সমান। মনে করলাম এই যে একটা সামান্তরিক আঁকছি, তাহলে এই সামান্তরিকের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুইটা সমান, তার মানে 90 যদি 90 হয় তাহলে কি হয়, আয়ত হয়ে যায়। একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, যারা ভালো তারা বুঝতে পারছেন, যারা দুর্বল হয় তারা বুঝতে পারে না, লিভ করে যান। ধন্যবাদ, ক্লাস করেন। উল্লাহ, মাসুদ, কামাল উল্লাহ। আচ্ছা, পরের অ্যান্সার দেন 10-11। আমি কিন্তু প্রত্যেকটা জ্যামিতি দেখছেন ব্যাখ্যা করতেছি, আমি চাইলে কিন্তু দ্রুত দ্রুত শুধু পড়াই যেতে পারতাম। ব্যাখ্যা করে পড়লে বুঝলে আপনার সারা জীবন কাজে লাগবে। একবারই জীবনে শিখবেন, সারা জীবনে শেখা লাগবে না। আপনি শিখবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। আর আপনি যদি না বুঝে শুধু মুখস্থ করেন, আপনি মুখস্থ করবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম মুখস্থ করবে। জ্যামিতি আসলে মুখস্থ করার বিষয় না। এটা অ্যান্সার দেন। না, সব আয়তক্ষেত্রই বর্গ না, উল্টা হবে, সব বর্গই আয়তক্ষেত্র। সব আয়তক্ষেত্রই বর্গ বলছেন আপনি, কে বলছে এটা? এসকে মোহাম্মদ আলী। সব আয়তক্ষেত্র বর্গ না, সব বর্গই আয়তক্ষেত্র। এই জন্য আমরা যখন আয়তক্ষেত্রের কথা বলে যে দৈর্ঘ্য 20% হ্রাস পেলে প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কত হ্রাস বৃদ্ধি পায়, তখন আমরা ওই আয়তক্ষেত্রটা সোজা বর্গক্ষেত্র ধরে করি। কারণ কি, আমরা জানি সব বর্গক্ষেত্রই আয়ত, সব আয়ত বর্গক্ষেত্র না। আমার ইউটিউব চ্যানেলের নাম আগে জব পরে সব। সবাই অ্যান্সার দিয়েছেন 4। স্যারের পেজে স্যারের ক্লাস প্রচার করে দিলাম। রুহুল ভাই আছেন, জান্নাত, এইচএসসি, শাওন, শাকিল, আয়ুব বানি, শিমু। কি বলছে বলেন? একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফল কত? একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে, একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এইটা দ্বিগুণ, তার মানে এটা ছোট, মানে এটা যদি 1 হয় তাহলে এটা 2, তাহলে এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে 2 2 4। এটা ক্ষেত্রফলের থেকে এটা ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ বেশি, মাত্র আমরা ব্যাখ্যা করছি। তাহলে এইটার ক্ষেত্রফলের থেকে এইটার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ বেশি, আর এইটার ক্ষেত্রফলের থেকে এইটার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ কম, বা এইটার ক্ষেত্রফলের তুলনায় এইটার ক্ষেত্রফল হচ্ছে 1/4 অংশ, 4-এর 1 অংশ। থ্যাংক ইউ স্যার। এসকে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই কমেন্ট করছিলেন যে সব আয়তক্ষেত্রই বর্গক্ষেত্র না। বুঝতে পারছেন এবার? আয়তক্ষেত্র মনে হয় এই যে একটা আয়তক্ষেত্র, সব আয়ত, এটা আয়ত, এটা কি বর্গ হবে? হবে না। সব আয়তক্ষেত্রই বর্গক্ষেত্র না, কিন্তু সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র। কারণ বর্গ আর আয়ত, বর্গের যে আয়তের যে থিম আছে ওটা এটার সাথে মিলে যায়। তাহলে আমরা কি করলাম বলেন? আমরা 11টা জ্যামিতি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে করে বোঝালাম, শেখালাম। এগুলো হচ্ছে প্রাইমারিতে আসছে। এটা দেখেন প্রাথমিক শিক্ষকে আসছে 2013 সালে। আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে কতিপয় অনুসিদ্ধান্ত। এগুলো ব্যাখ্যা করতে পারি, যদি বলেন ব্যাখ্যা করতে, প্রত্যেকটা ব্যাখ্যা করব। জীবনে একবারই শিখবেন, আর যদি বলেন না ব্যাখ্যা করার দরকার নেই, শুধু বলে যান অ্যান্সার, তাহলে অ্যান্সার মুখস্থ বলে যাও। এটা এগুলো অনুসিদ্ধান্ত। এখানে কতগুলো অনুসিদ্ধান্ত আছে? কয়টা অনুসিদ্ধান্ত আছে দেখি। অনুসিদ্ধান্ত মানে স্বতঃসিদ্ধ, সত্য, প্রমাণিত। হ্যাঁ, এখানে মোট আমাদের 12টা অনুসিদ্ধান্ত আছে। এরপরে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, সেইগুলো করব আমরা। তাহলে অনুসিদ্ধান্তগুলো আমরা একটু দ্রুত দ্রুত করে আসি নাকি? বলেন প্রথমটা কি বলছে? স্যার ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করতে গেলে স্টুডেন্ট কমে যায়, অনেক দুর্বল স্টুডেন্ট আছে তো বুঝে উঠতে পারে না। সবার তো চাকরি হবে না, যারা খুব বেশি দুর্বল তাদের চাকরিতে আসাও দরকার নেই। প্রাইমারি নিবন্ধনে এসে বাংলাদেশে প্রচুর মেধাবী স্টুডেন্ট আছে। আমি আমার এলাকায় দেখছি, আমার গ্রামে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা অনেক মেধাবী, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে বেড়ায়।
অথচ খুব দুর্বল দুর্বল স্টুডেন্ট, কোথা থেকে কবে পাস করছে, পড়াশোনা করছে কিনা জানি না, কোথা থেকে উন্মুক্ত থেকে পাস করছে, কি করছে না করছে, প্রাইমারি চাকরি হয়ে গেছে। মানে জাতির মেধা একেবারে ধ্বংস করে দিচ্ছে। যারা একটু মেধাবী, যারা একটু ভালো, তারাই আসেন প্রাইমারি হাই স্কুলে, তাহলে জাতির ভবিষ্যৎ ভালো হবে। কি বলছে দেখেন, একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু। লাইভ উপস্থিতি একটু কমে গেছে, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটাই ভালো। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু, একই সরলরেখায় অবস্থিত নয়, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে আপনি একটা বৃত্ত অঙ্কন করবেন। একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটা বৃত্ত আঁকা যায়। যে কোনো দুইটা বিন্দু, দুইটা বিন্দু দিয়ে আমরা আগের ক্লাসে যে কোনো দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, এর আগের ক্লাসে দেখছিলাম। যে কোনো দুইটা বিন্দু, সেটা একই সরলরেখায় হোক যাই হোক, দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটা বিন্দু দিয়ে কেবলমাত্র আপনি একটা বৃত্ত অঙ্কন করতে পারবেন। এখন ওই তিনটা বিন্দু বলছে একই সরলরেখা, ওই তিনটা বিন্দু যদি একই রেখা, মনে করেন এই আছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, একই সরলরেখায় নয়, বক্রভাবে অবস্থিত। যদি এ বি সি তিনটে বিন্দু একই সরলরেখায় থাকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, একই সরলরেখায় অবস্থিত, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আপনি কখনোই বৃত্ত অঙ্কন করতে পারবেন না। যদি একই সরলরেখায় অবস্থিত না থাকে, একটু বাঁকা থাকে, মনে করেন সি বিন্দু এখানে আছে, এখানে আছে সি বিন্দু, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আপনি বৃত্ত অঙ্কন করতে পারবেন, অনেক বড় একটা বৃত্ত হবে। একই সরলরেখায় অবস্থিত হলে সোজা হয়ে যায়, কারণ আমরা জানি বৃত্তের পরিধি তো বাঁকা। তাহলে বলছেন একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়, আর যায় না। এখন আমি আপনাকে যদি তিনটা বিন্দু দিই, মনে করি একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে বললাম একটা বৃত্ত অঙ্কন করেন, এই তিনটা বিন্দুর উপর দিয়ে যাবে। কিভাবে করবেন? করার সিস্টেম হচ্ছে এই তিনটা বিন্দু আপনি যোগ করবেন। যোগ করলে কি হয়? যোগ করলে হয় একটা ত্রিভুজ। এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করবেন, এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করবেন, এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করবেন। তারা যেখানে মিট করবে, এই মিটিং পয়েন্টটাকে কি বলে? পরিকেন্দ্র। বৃত্তের তিনটা বাহুর লম্ব দ্বিখণ্ডক যেখানে মিট করে সেটাকে কি বলে? পরিকেন্দ্র। পরিকেন্দ্র এই ত্রিভুজের ভিতরে হইতে পারে, বাইরেও হইতে পারে। আবার দেখেন, এই পরিকেন্দ্র থেকে এই তিনটা বিন্দুর দূরত্ব সমান। তার মানে এখানে আপনি যদি একটা চাঁদা ধরেন, এই চাঁদা ধরে ঠিক এইভাবে যদি একটা ত্রিভুজ অঙ্কন, বৃত্ত অঙ্কন করেন, তাহলে এই বৃত্তটা এই তিনটি বিন্দু দিয়ে যাবে। মানে তিনটা বিন্দু দিয়ে যদি আপনাকে একটা বৃত্ত অঙ্কন করতে বলে, তাহলে যে বিন্দুতে আপনি চাঁদাটা ধরবেন সেই বিন্দুটা হবে এই তিনটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। এখন এই তিনটা বিন্দু থেকে সমান দূরত্ব কিভাবে নির্ণয় করবেন? তিনটা বিন্দু থেকে সমান দূরত্বের বিন্দুটা হচ্ছে এইটা। এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এটা নির্ধারণ করতে হলে আপনাকে এই তিনটা বিন্দু যোগ করতে হবে, ত্রিভুজ করতে হবে। ত্রিভুজ করে ত্রিভুজের এই বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের এই তিনটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। ত্রিভুজের তিনটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। এর অর্থ হচ্ছে আমি যদি এই তিনটা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করতে চাই, তাহলে এই তিনটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত এই বিন্দু, এই বিন্দুতে আপনি কম্পাস ধরবেন, কম্পাস ধরে একটা বৃত্ত অঙ্কন করে দিবেন। বুঝতে পারছেন না? সুন্দর একটা ব্যাখ্যা। তাহলে আমরা আসলে অনেক সুন্দর অনেক কিছু ব্যাখ্যা করলাম, এগুলো দরকার আছে কিন্তু আপনি যেখানে যা দেখেছি সব দরকার। কারণ কোন ত্রিভুজের তিনটা বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিট করে, সেই মিটিং পয়েন্টটা দেখেন মিট করে, তাই না? এই যে আমি একটা ত্রিভুজ সব সমান হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে, এখানে অঙ্কন করলাম, অথবা আমি এখানে অঙ্কন করলাম। এই লম্ব দ্বিখণ্ডক, এই লম্ব দ্বিখণ্ডক, এই লম্ব দ্বিখণ্ডক যে জায়গায় মিট করে সেটাকে কি বলে? পরিকেন্দ্র। লম্ব দ্বিখণ্ডক মানে কি? বাহুর ঠিক মাঝখানে আপনি লম্ব অঙ্কন করবেন, বাহুর ঠিক মাঝখানে লম্ব অঙ্কন করবেন, বাহুর ঠিক মাঝখানে লম্ব অঙ্কন করবেন।
স্যার আপনার প্রেমে পড়ে গেছি ভয়ঙ্কর ভাবে। কার প্রেমে পড়ছেন? আমার বউ আছে, বাচ্চা আছে ঘরে। এটা কি বলছে? এটা আমি এখানে একটু ব্যাখ্যা করেছি। এই যে তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটা বৃত্ত অঙ্কন করা যায়, এটা হচ্ছে বৃত্তের অস্তিত্বের মৌলিক শর্ত। ত্রিভুজের তিনটি রেখা এ বি বি সি এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক সবসময় এক বিন্দুতে। এই যে এখানে যা লেখা আছে এইটাই আমি এখানে ব্যাখ্যা করছি, দেখে নিয়েন। ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, আস্তে আস্তে বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করবেন, খুব কাজে লাগবে। কারণ এখন আমি যে গতিতে যাচ্ছি এই গতির সাথে নাও আপনি অ্যাডজাস্ট করতে পারেন। বলেন কি বলছে? যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে যে কোনো সরলরেখা কেবলমাত্র দুটি বিন্দুতে ছেদ করতে পারে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে সমান। এই একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মনে করেন যে এটা হচ্ছে 1 মিটার দূরে অবস্থিত একটা জ্যা। এটা হচ্ছে আমার 1 মিটার দূরে অবস্থিত একটা জ্যা। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এটাও 1 মিটার দূরে, এটাও 1 মিটার দূরে, সকল জ্যা পরস্পর সমান। আমরা এটা প্রমাণ করি কিভাবে? এভাবে প্রমাণ করি, তাই না? এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন এটা হচ্ছে লম্ব, আবার এইটা হচ্ছে বৃত্ত। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, কারণ এটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। এই বাহু আর এই বাহু সমান, এখানে বলেই দিছে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। আবার এই বাহু আমি যখন মধ্যবিন্দুতে অ্যাড করছি বা লম্ব অঙ্কন করছি, দূরত্ব মানে কি? লম্ব। কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব মানে কি? লম্ব। তার মানে এটা সমকোণ, এটা সমকোণ, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা বলতে পারি এই বাহু আর এই বাহু সমান। এই বাহু আর এই বাহু সমান মানে এই পুরা বাহু আর পুরা বাহু সমান, কারণ এই বাহুটুকুন হচ্ছে এই পুরা বাহুর অর্ধেক, এই বাহুটুকুন হচ্ছে পুরা বাহুর অর্ধেক। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, এর মানে হচ্ছে এই বাহুটুকুন আর এই বাহুটুকুন সমান। এখন এই বাহু হচ্ছে পুরা বাহুর অর্ধেক আর এই বাহুটুকুন হচ্ছে পুরা বাহুর অর্ধেক, তার মানে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু সমান। তাহলে কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী 1 মিটার, সমদূরবর্তী 1 মিটার। বৃত্তের কেন্দ্র থেকে 1 মিটার দূরে অবস্থিত যত জ্যা অঙ্কন করবেন সব জ্যা সমান। তার মানে এ বি সি ডি সমান। আপনি যদি এদিকে একটা জ্যা অঙ্কন করেন, মনে করেন এখান থেকে 1 মিটার দূরে, ঠিক 1 মিটার দূরে এখান থেকে একটা জ্যা অঙ্কন করেন, এটা হচ্ছে এ বি সি ডি, এটা মনে করেন ইএফ। এই ইএফও সমান 1 মিটার দূরে, এই যে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, কেন্দ্র থেকে 1 মিটার দূরে এখানে যদি আপনি একটা জ্যা অঙ্কন করেন, মনে করেন পি কিউ, তাহলে এই পি কিউ জ্যাও অন্য জ্যায়ের সমান। এই একটা থিওরি আমাদের প্রচুর কাজে লাগবে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত সকল জ্যা, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, এই জ্যা সমান। তাহলে কি বলছে দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান হয় তাহলে জ্যাগুলো সমান হয়। আমি ভাইস ভার্সা বলতে পারি। ভাইস ভার্সা কি? বৃত্তের সমান জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই চারটা জ্যা সমান। এই বৃত্ত চারটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা। এই জ্যায়ের দৈর্ঘ্য 5 মিটার, এই জ্যায়ের দৈর্ঘ্য 5 মিটার, এই জ্যায়ের দৈর্ঘ্য 5 মিটার, এই জ্যায়ের দৈর্ঘ্য 5 মিটার। তাহলে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই প্রশ্নে বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত, আপনি যদি এখান থেকে জ্যা অঙ্কন করেন, জ্যা অঙ্কন করেন, সমান দূরে অবস্থিত সকল জ্যা সমান। এখানে আপনার বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এগুলো দিয়ে দিছে আপনাকে। এই সমদূরবর্তী যত জ্যা অঙ্কন করবেন জ্যা সমান। এইটার ভাইস ভার্সা, এটা উল্টা। মানে বৃত্তের জ্যা যদি সমান হয়, মনে করেন এখানে 4টা জ্যা আছে, আমি বললাম 4টা জ্যা সমান, তাহলে জ্যা 4টা সমান মানে কেন্দ্র থেকে ওই জ্যা 4টা সমান দূরে অবস্থিত। মানে কেন্দ্র থেকে দূরত্ব সমান হলে জ্যা সমান, জ্যা সমান হলে কেন্দ্র থেকে দূরত্ব সমান।
ঠিক আছে না? এবার ঠিক আছে। জি ক্লিয়ার একদম স্যার। আরো ব্যাখ্যা আছে, প্রত্যেকটা গণিতের আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু বললাম না প্রাইমারি নিবন্ধনের জন্য তো আপনাদের যতটুকু কাজে লাগবে আমি ততটুকু দেখাচ্ছি। আবার অনেকে দেখবেন যে স্যার আজগুবি কি দেখাচ্ছেন বুঝি না, আমি চলে যাই, অনেক কঠিন। আমি জানি যে এগুলো আপনার প্রয়োজন, প্রাইমারি নিবন্ধনের জন্য এগুলো প্রয়োজন, তাই বোঝাচ্ছি। যদি একদমই প্রয়োজন না হতো তাই আমি বোঝাতাম না। দূরত্ব সমান হলে জ্যা সমান হবে, জ্যা সমান হলে দূরত্ব সমান হবে, ভাইস ভার্সা। দেখেন একবার আমার ক্লাস করবেন, কালকে এটা হোমওয়ার্ক করবেন, পরশুদিন এইটার উপরে এক্সাম দিবেন, মাঝে মাঝে শর্ট কিছু রিলস ভিডিও পাবেন, আপনার জ্যামিতি একেবারে ব্রেনের ভিতর মুখস্থ না ঠোঁটস্থ হয়ে যাবে। বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এতক্ষণে এটা বুঝালাম, তাই না? এই যে দেখেন 3 নাম্বার আর 4 নাম্বার ভাইস ভার্সা। 3 নাম্বারে বলছে সমদূরবর্তী কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান। 4 নাম্বারে বলছে বৃত্তের সমান জ্যা, বৃত্তের সমান জ্যা 5 মিটার জ্যা, 5 মিটার জ্যা, 5 মিটার জ্যা, 5 মিটার জ্যা। এখানে 4টা জ্যা আছে, 4টা জ্যায়ের দৈর্ঘ্য 5 মিটার, মানে জ্যা 4টা সমান। জ্যা 4টা সমান মানে ওরা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। অলাভজনক কোর্স কি আসবে? দেখেন এই যে আমি এই স্টুডিওতে আসছি 7টা বাজে, 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা লাগছে আমার স্লাইড তৈরি করতে। টাইপিং আগে করা ছিল, টাইপিং থেকে শুধু স্লাইড তৈরি করতে। 8টা 10 যখন বাজে তখন এই স্টুডিও থেকে বেরোয় আমার বাসায় গেছি, কারণ ওয়াইফকে ফোন দিলাম, বাচ্চা কি করে, বললো যে বাচ্চা খাচ্ছে। ভাবলাম যে এখনো সময় আছে 1 ঘন্টা, একটু বাচ্চাকে সময় দিয়েছি। বাসায় গেছি, আমি 9টা বাজে ক্লাস নিতে পারতাম আমি যদি বাসায় না যেতাম, কিন্তু মন চাচ্ছে ছেলেকে একটু সময় দিয়ে আসি, তার জন্য তখনই আমি ঘোষণা দিচ্ছি 9:30। আজকে বন্ধের দিন 9:30 ক্লাসে আসি, আধা ঘন্টা পরে এসেছি, কেন ওই আধা ঘন্টা বাচ্চাকে একটু সময় দিয়ে আসছি। এখন এই স্লাইড তৈরি করতে সময় লাগে, এই স্লাইড তৈরির কাজ করবে আমার এই চাচতো ভাই এলাকারই, ও আগামীকাল আসবে। আমি বললাম অনেকদিন ধরে বলতেছি যে আমার ছোট ভাই তো আসবে 2 দিন পরে, 4 দিন পরে, এই 2-4 দিন করতে করতে 15 দিন হয়ে গেল। ও আগামীকাল আসতেছে, অর্থাৎ আমার স্লাইড তৈরির কাজটা ও করতে পারবে। ও করলে কি হবে, আমার একটু কাজের প্রেশার কমবে, আমি আরো বেশি ক্লাস দিতে পারবো, আরো অনেক সুন্দর কিছু দিতে পারবো। গত ক্লাসগুলো তো দেখছেন কিন্তু টাইপিং এ অনেক ভুল ছিল, আমি নিজে করছি। ও টাইপিং করলে কিন্তু ভুল হয় না, কারণ ও টাইপিং করলে ভুল হলেও ওকে আমি বকি, এই জন্য ও কখনো ভুল করে না। আর ও যে আমার এখানে এসে থাকবে, খাবে, হাত খরচ, পরীক্ষা দিতে যাবে, অনার্স পড়তেছে সেকেন্ড ইয়ারে, যাবে আসবে। ও বাড়িতে থাকলে জমিতে কাজ করলে দরিদ্র, জমিতে কাজ করলে মনে করেন একটা কিষান দিলে মানুষের জমিতে দরিদ্র 500 টাকা পায়। মাসে যদিও 10 দিন মানুষের জমিতে কাজ করে, ও কিন্তু 5,000 টাকা পায়। এই 5,000 টাকা পড়াশোনার খরচ হয়, ও বাড়িতেও কিছু ওর পরিবারকে সাপোর্ট দিতে পারে। ও একাই, 2 ভাই বোন, বোন বিয়ে দিয়েছে। ও আমার এখানে থাকবে, ওর পরিবারের তো একটু সাপোর্ট দেওয়া দরকার, অন্তত আমার মাসে না দিলে ন্যূনতম 2,000, 3,000, 5,000 টাকা আমার দেওয়া লাগে একটু বাজার বোজার করতে। ও আমার এখানে থাকে, ওর পিছনে আমার মাসে 2-3 হাজার টাকা হাত খরচ আছে, খাবার থাকা, জামা পোশাক টোশাক, তারপরে প্রতি মাসে প্রায় বাড়িতে যায়, পরীক্ষা থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে। কিছুদিন আগে ওর ছেলের মেয়ে হয়েছে, সরি ওর ছেলে না, ওর ভাইয়ের মেয়ে হয়েছে, খুব যাওয়া দরকার, গেছে। এরকম তার পরীক্ষা থাকে, যায়, বোনের বিয়ে যায়, মামাতো বোনের বিয়ে, চাচাতো বোনের বিয়ে, এদিক সেদিক করে ওর পাশে আমার প্রায় প্রতি মাসে ন্যূনতম 15, 16, 17 হাজার টাকা আমার খরচ আছে। এই জন্য বলতেছিলাম, কে জন্য বললো স্যার অলাভজনক কোর্স রান করবেন নাকি? দেখি সময় সুযোগ হলে প্রাইমারি এটা শেষ করি আগে, যদি সম্ভব হয় এরপরে অলাভজনক ছোট একটা কোর্স চালু করবো। তবে আমার চেষ্টা থাকবে আমি যতটা সম্ভব ফ্রি দিতে পারি, একেবারে খুব সামান্যই। এটা কি বলছে বলেন, ক্লাস কতক্ষণ হয়েছে? 9:30 ঢুকছি, 11টা, ও 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিত খণ্ডিত করে, আমরা অলরেডি এটা পড়ে ফেলছি, তাই না? অলরেডি পড়ে ফেলছি না? পড়ে ফেলছি। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করে, এইটাকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে পারেন,
প্রমাণ করেন এই বাহু আর এই বাহু সমান, কারণ এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রমাণ করেন এই বাহু আর এই বাহু সমান, কারণ তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ এটা হচ্ছে কমন বাহু, সাধারণ বাহু, ওরও আছে ওরও আছে। আবার এই এই বড় ত্রিভুজটা যদি হিসাব করেন, বড় ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, কারণ এই বড় ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়। তার মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে এই বাহু সমান এই বাহু। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ঠিক মাঝখানে ছেদ করে। জি আসেন নেক্সট। রুহুল ভাই, তারপরে শিমু, এসকে, ফারহান, মিঠুন, অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন। আপনারা ভালো কথা বলতেছেন, খারাপ না। মাঝখানে সম্ভবত ওই যে মেমরি নিয়ে টের পাইছিলাম। বৃত্তের ব্যাস হলো বৃত্তের সর্বাধিক জ্যা। এটা হলো আমার বৃত্ত, এই একটা জ্যা, এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়, এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়, এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়। কারণ কি বলেন? কারণ এই চাপটা থেকে এই চাপটা বড়, এই চাপটা থেকে এই চাপটা বড়, এই চাপটা থেকে এই চাপটা বড়। চাপ যত বড় হয় জ্যা তত বড় হয়। চাপ বড় করতে করতে যে অর্ধবৃত্তস্থ চাপ নিয়ে আসেন, তাহলে এই যে জ্যা, এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে। মানে বৃত্তের কেন্দ্রের কাছাকাছি যত কাছে আসবে জ্যা তত বড় হবে। দেখেন এই কেন্দ্র থেকে এই জ্যা কিন্তু অনেক দূরে, এই জ্যাটা কাছে, এই জ্যাটা কাছে, এই জ্যাটা কাছে, এই জ্যাটা কাছে, এই জ্যাটা কাছে। যত কাছে আসবে তত জ্যা বড় হবে। কাছে আসতে আসতে যেটা একেবারে গায়ের উপর দিয়ে চলে যাবে, মানে কাছে আসতে আসতে বলছে না, বসতে দিলে শুধু দেবে না, বসতে দিয়েছে আস্তে 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 এবার ঘাড়ের উপর চলে আসে। যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটা হলো বৃত্তের ব্যাস, আর এই ব্যাসই হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা। রুহুল আমিন, হানিফা, সোহেল রানা, রুহুল ভাই সবাইকে মেনশন করেই যাচ্ছেন। স্যার বীজগণিতের ক্লাস, জি। মিমাফু ফেল কেন? বৃত্তের ব্যাস পরিধির সাথে সর্বদা সমকোণ উৎপন্ন করে। কি বলছে দেখেন, বৃত্তের ব্যাস, এই হলো বৃত্তের ব্যাস যেটা কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের ব্যাস যে কোণ উৎপন্ন করে পরিধির সাথে সমকোণ, বৃত্তের ব্যাস পরিধির সাথে সমকোণ উৎপন্ন করে, মানে অর্ধবৃত্তস্থ কোণ মাত্রেই কি সমকোণ। বৃত্তের ব্যাস বৃত্তের সাথে মানে পরিধির সাথে সমকোণ উৎপন্ন করে। যত কোণ আঁকবেন সমকোণ হবে, এটা সমকোণ, এটা সমকোণ, এইটা সমকোণ। তার মানে আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই সমকোণ। জীবন, তুপক, ক্লাস করবেন, ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করবেন। তবে লাইভে থাকার চেষ্টা করবেন পুরো সময়। আপনি যে লোড নিতে পারতেছেন সেটাও তো আমার দেখতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে যত নিকটতম জ্যা তার দৈর্ঘ্য তত বেশি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব যত বেশি দূরে, যত দূরত্ব বেশি সেই জ্যা তত দীর্ঘ, তত দৈর্ঘ্য তত কম। এই যে 7 নম্বরে ব্যাখ্যা করলাম। যত কাছে আসে কেন্দ্রের জ্যা তত বড় হয়, কেন্দ্র থেকে জ্যা যত দূরে যায় জ্যা তত ছোট হয়। মানে কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে জ্যা ছোট হয়, দূরত্ব কমলে জ্যা বড় হয়। মানে মানুষ দূরে গেলে পর হয়, যত কাছে আসে তত আপন হয়, সম্পর্ক বড় হয়। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব সর্বদা ব্যাসার্ধের চেয়ে কম। দেখেন কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধের থেকে কম। এটা হলো আমার কি জ্যা, এটা হলো আমার বৃত্তের জ্যা, এটা হলো আমার দূরত্ব। একটা বলছে দূরত্ব, একটা বলছে ব্যাসার্ধ। তাহলে বলেন এইটা কি দূরত্ব, এইটা কি ব্যাসার্ধ। এইটা হলো বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব। আর এই পুরাটুকুন হলো আমার কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, মানে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই দূরত্ব থেকে
ব্যাসার্ধ সবসময় বড় হবে, কারণ ব্যাসার্ধ তোমার একেবারে পরিধি পর্যন্ত চলে গেছে। জ্যা মানে কি? জ্যা এর যে কোনো বিন্দু, জ্যা এর যে কোনো বিন্দু বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে বৃত্তের মধ্যের যে কোনো বিন্দু থেকে পরিধির দূরত্ব বেশি, কারণ এগুলো তো মধ্যে আর এগুলো পরিধিতে। পরিধি যদি বাইরে যায় তাহলে দূরত্ব আরো বাড়বে। তাহলে কি বলছে যে জ্যা এর যে কোনো বিন্দু পরিধির থেকে কেন্দ্রের কাছে, তার মানে আমরা বলতে পারি যে এই দূরত্বটা থেকে এই দূরত্বটা বেশি বড়। মানে কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব ব্যাসার্ধের থেকে ছোট, অথবা কেন্দ্রের থেকে জ্যা এর দূরত্ব থেকে ব্যাসার্ধ বড়। কে ফারহান সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন, কারণ কি? এগুলো কিভাবে পরীক্ষায় আসে আগে আপনি বুঝেন। পরীক্ষায় কিভাবে আসে সেটা নিয়ে আবার টেনশন করতে হবে না। পরীক্ষায় কিভাবে আসে সেটা তো করলাম, আজকে শুরুতে 11টা করাইছি। 11টা করাইছি না? 11টা করাইছি, এরপরে আবার আরো 11টা করাবো, আজকেই করাবো। ক্লাস 2 ঘন্টা হবে, থাকেন। কি বলছে বলেন? অ্যান্সার দে তো, পানি খাই। যে লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। স্যার ইংলিশ ক্লাসের ব্যবস্থা করেন। দিব, ইংলিশ ক্লাসের দিব। সুন্দর না? খুব সুন্দর। কিংসুক কাব্য। পি মানে কি? জয়। আজকে জয়েন ফার্স্ট হলাম, আজকে প্রথম জয়েন হলাম। বৃত্তের কেন্দ্র যে কোনো, অ্যান্সার দেন। বিথি, রফিকুল ইসলাম, আখি রহমান, আখি রহমান হন। বৃত্তের কেন্দ্র যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক এর উপর যে কোনো বিন্দুতে অবস্থান করে। বৃত্তের কেন্দ্র দেখেন, এই যে একটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটা বলছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। এটা জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, লম্ব মানে মাঝখানে লম্ব অঙ্কন করবেন। বৃত্তের কেন্দ্র যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত। তার মানে বলছে কি দেখেন, বলছে যে বৃত্তের কেন্দ্র যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, এখানে লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করেন। এটা জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। তাহলে বৃত্তের কেন্দ্র অবস্থিত এই লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত, যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে। মানে যেখানে অবস্থিত হবে না ওটা এই জ্যায়ের উপরেই থাকবে, যে এদিক হবে না, বাইরে যাবে না। বৃত্তের কেন্দ্র অবস্থিত কোথায়? এখানে। তার মানে আমরা বলতে পারছি কেন্দ্র এই লম্ব দ্বিখণ্ডকের উপরেই আছে, অর্থাৎ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। ওই ভাইস ভার্সা কথা। লম্ব দ্বিখণ্ডকের যে কোনো বিন্দুতে কেন্দ্র অবস্থিত, অথবা বলতে পারি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক যদি অঙ্কন করে, লম্ব দ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যাবে। মধ্যবিন্দু কেন্দ্রের কেন্দ্র লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত, ঘুরে যদি বলি লম্ব দ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যাবে। বিথি ক্লাস করেন। ক্লাস কতক্ষণ হলো? এখন তো অনেক আছে, 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, বক বক করতেছে। বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের অনুপাত কত বলেন? বৃত্তের ব্যাস, এটা হলো ব্যাস আর এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। এটার দৈর্ঘ্য যদি 2 হয়, এটা সবটুকুনের দৈর্ঘ্য যদি 2 হয়, এটা হয় আমার 1। ব্যাস এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই বা 3.14 বা 22/7। পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তাহলে অনুসিদ্ধান্ত অনেকগুলোই দেখলাম, অনুসিদ্ধান্ত আরো আছে, চাইলে আমি নিতে পারতাম, আরো অনেক অনুসিদ্ধান্ত নেই।
এখানে যেগুলো নিয়েছি এগুলো প্রফেসরসের থেকে নিয়েছি, এখানে আরো অনুসিদ্ধান্ত আছে। এখানে যে কটা দেখাইছি এর আরো 3-4 গুণ অনুসিদ্ধান্ত আছে। নেই কারণ ওগুলো আগামীতে আস্তে আস্তে করাবো নাকি, কারণ সব যদি আমি নিয়ে নিই তাহলে আমার তো ক্লাস লাগবে আরো 70-80টা, 60-70টা। এখানে প্রফেসরস যেগুলো আছে ঠিক সেইগুলোই নিয়েছি। বিসিএস ও অন্যান্য, এবার আমাদের শুরু হবে বিসিএস এবং অন্যান্য। তাহলে প্রথম আমরা 11টা করলাম প্রাইমারি, অনুসিদ্ধান্ত করলাম কয়টা? অনুসিদ্ধান্ত করলাম হচ্ছে 12টা। এবার আমরা বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার যে গণিতগুলো আসছে সেইগুলো সমাধান করব। করেন, প্রথমটা করেন। সময় দেবো 20 সেকেন্ড। জি, ভালো থাকবো ফারহান। শারিয়ার খান কবির খুব ভালো করতেছে। দিস ইজ ভেরি হেল্পফুল। খায়রুন নাহার, মার্জিদা, ফারহান, বিথি কখন কি বলে ফেলেন। বিথি মিম কথা কম বলেন, অল্প অল্প বলেন। আমি যখন বলি, যখন ক্লাস চলে তখন কথা কম বললেন। সন্ধ্যা থেকে মনটা ভালো ছিল না, বাট আপনার ক্লাস পুরো অনেক ভালো হয়ে গেছে। জি, সুজন রায় ক্লাস পুরোটা খাতায় কইরেন, জমা দিয়েন, দেখবো। আহ, হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, প্রফেসরসের বইটা কি সব বিষয় নিয়ে দাম? হ্যাঁ, প্রফেসরসের বইটা সব বিষয় নিয়ে। প্রফেসরস প্রকাশনের পেজ আছে, পেজে নক দিয়ে। দাম কত আছে আমি বলতে পারবো না। আর কতক্ষণ ক্লাস নিব? ক্লাস হলো 1 ঘন্টা 22 মিনিট, আর 8 মিনিট ক্লাস নেব, কষ্ট হয়ে যাচ্ছে। একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখেন, বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি মানে মনে করে এটুকু। এই পুরা কেন্দ্রটা কত? পুরা কেন্দ্রটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে পুরা কেন্দ্রটা হলো 360 ডিগ্রি, এটুকু হলো আমার মাত্র 60 ডিগ্রি। মানে 360 ভাগের 60 ভাগ নিচে ও, পরিধির 360 ভাগের 60 ভাগ এখানে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার। দেখেন, এই যে বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। আমার লাগবে কি? বৃত্তের পরিধি। চাপ মানে কি? চাপ হচ্ছে পরিধির অংশ, তার পরিধি লাগবে। পরিধি বের করবো কিভাবে? আর ব্যাসার্ধ লাগবে। বৃত্তের ব্যাস কত? 12, তাহলে ব্যাসার্ধ কত? 6, তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই আর, আর মানে হচ্ছে 6। 2 পাই আর মানে হচ্ছে 12 পাই। 12 পাই। বৃত্তের ব্যাস যদি হয় 6, ব্যাস যদি হয় 12, তাহলে এই বৃত্তের পরিধি হচ্ছে আমার 12 পাই।
তাহলে বলছে এই চাপ কতটুকু, এই 60 ডিগ্রি কোণ টোটাল হচ্ছে 360 ডিগ্রি কেন্দ্রে, এই হচ্ছে 60 ডিগ্রি, মানে 360 ভাগের 60 ভাগ এই কোণটা নিয়ে নিছে, চাপের অংশ 360 ভাগের 60 ভাগ নিয়ে নিছে। টোটাল পরিধি কত? এই টোটাল পরিধি হচ্ছে আমার 12 পাই, টোটাল পরিধি হচ্ছে আমার 12 পাই। এই অংশটুকুন কত? এই অংশটুকু হচ্ছে 360 ভাগের 60 ভাগ। তাহলে 12 পাই এর 360 ভাগের 60 ভাগ, 12,003, 3 দুগুণে 6, 0 0, 2 পাই। এই অঙ্কের অ্যান্সার আছে 2 পাই। আজ সিলেটে অনেক শীত, পারছি না, জীবনচন্দ্র তো অনেক দিন সেটা তাহারই মা। রায়হান সরকার কিংসুক কাব্য বলছে যে বৃত্তের চাপের চাপ চাইছে। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে পরিধির অংশ, চাপ মানে পরিধির অংশ। তো পরিধির কতটুকুন অংশ নিবে এই 60 ডিগ্রি কোণ? কেন্দ্রের টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি পূর্ণ কোণ, ও নিচ্ছে আমার মাত্র 60 ডিগ্রি, মানে 360 ভাগের 60 ভাগ হচ্ছে আমার এই কোণটা। ঠিক তেমনি ভাবে 360 ভাগের 60 ভাগ হচ্ছে আমার এই চাপটা। টোটাল চাপ হচ্ছে আমার 12 পাই। তাহলে 12 পাই হচ্ছে টোটাল চাপ, তার 360 ভাগের 60 ভাগ হলো আমার এই যে, মানে 2 পাই হলো আমার এই জায়গাটুকুর অংশ। সবটুকুন হলো 12 পাই, এটুকু হলো আমার 2 পাই। অ্যান্সার দেন 2 পাই। জি রায়হান ভাই, বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ? ব্যাস 4 গুণ মানে ব্যাসার্ধ 4 গুণ বাড়ে, তাহলে ক্ষেত্রফল 16 গুণ বাড়ে, তাই না? পূর্বের ক্লাসে তো অনেক সুন্দর করে বুঝলাম, 16 গুণ বাড়ে। একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে পরিধি কত সেন্টিমিটার হবে? ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, আমরা জানি পরিধি নেই, ব্যাস যদি হয় 14 সেন্টিমিটার তাহলে পরিধি কি হয়? ব্যাস পাই। একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে এর পরিধি কত? 2 পাই আর, মানে এটা ভাঙাইতে বলছে। 14 পাই, 14 পাই মানে 14, 22/7, 7 দুগুণে 14, 21 দুগুণে 42, 42 আছে নাকি? নাই তো। এটা হচ্ছে 7, তাহলে পরিধি বলছে, পরিধি হচ্ছে 2 পাই আর মানে 7, 2 পাই মানে হচ্ছে 22/7 গুণ 7, 42 দুগুণে 22 দুগুণে 44, 22 দুগুণে 44। তাহলে আমরা পরিধি, কিন্তু পরিধির সূত্র কি বলেন? এটা হলো বৃত্ত, এটা হলো আমার ব্যাস, এটা হলো আমার ব্যাসার্ধ। আমরা জানি পরিধি হচ্ছে আমার 2 পাই আর। যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাসের মান দেওয়া থাকে, তাহলে পরিধি হচ্ছে ব্যাস পাই। একটি বৃত্তের ক্ষেত্রফলে দ্বিগুণের সাথে তার পরিধির অনুপাত কত? একটি ক্ষেত্রফলে, একটি বৃত্তের ক্ষেত্রফল দেখেন, একটি বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে কি? 2 পাই আর স্কয়ার, 2টা পাই আর স্কয়ার। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে তার পরিধির অনুপাত। পরিধি কত? পরিধির অনুপাত, অনুপাত মানে ইস্টু, পরিধি মানে কি? বৃত্তের পরিধি হচ্ছে আমার 2 পাই আর, পাই পাই কাটা যায়, 2 2 কাটা যায়, আর দিয়ে আর কে কাটলে এখানে আর থাকে, r/1 মানে r/1 মানে 4। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। শেষ করে দিই ক্লাস, যারা আছেন একটু দেখে নিন। একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত বলে? একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার, পরিধি মানে কি? 2 পাই আর সমান সমান 44, পরিধি 2 পাই আর সমান সমান 44। ক্ষেত্রফল কত? বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, আর এর মান লাগবে 2 দিয়ে এটাকে কাটলে হয় 22, 22 দুগুণে 40, তাহলে
আর সমান সমান হচ্ছে 22/পাই। আর এর মান বসান, পাই আর মানে হচ্ছে আমার 22/পাই তার স্কোয়ার। আর এর মান এখান থেকে বের করলাম, আর মানে হচ্ছে 22/পাই। তাহলে আমি লিখতে পারি পাই গুণ 22 গুণ পাই। পাই কাটা যায়, এই পাই মানে কি 22/7, মানে 7/22 উল্টে যাবে। 22 কাটা যায় 7/22, 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14 আর 1 15, 154। বৃত্তের পরিধি সমান সমান 44। সূত্র অনুযায়ী 2 পাই আর, প্রশ্নে বলছে 44। এখান থেকে আর এর মান পেলাম 22/7। বলছে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই আর এর মান বসালাম এখান থেকে নিয়ে। বৃত্তের উপর আর ক্লাস দেবো না, আজকে যেটুকুন দেবো বাকিগুলো আপনারা করে নেবেন। আর 5 মিনিট করাবো সর্বোচ্চ। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি বৃত্তের ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত। এটা যদি আমার 3 হয়, এটা হবে আমার 2। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এটার ক্ষেত্রফল কত হয়? 3 3 9। এটার ক্ষেত্রফল কত হয়? 2 2 4। এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার মানে 9 পাই। এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার মানে 4 পাই। এটা 4 পাই ক্ষেত্রফল, এটা 9 পাই ক্ষেত্রফল মানে 9:4। পাই কাটা যায়, 9:4। 9:4 রিয়েল অ্যান্সার দিছে। এটা দেখবেন বইয়ে অনেক বড় করে ব্যাখ্যা দেয়া। দুটি চাকার পরিধি যথাক্রমে এত। দেখেন এই একটা চাকা, এর পরিধি হচ্ছে 31 দশমিক, এই একটা চাকা এর পরিধি হচ্ছে আমার 31.416। এই যে একটা চাকা, এর পরিধি হচ্ছে 62.832। পরিধি মানে পরিধির দৈর্ঘ্য। এইটার পরিধির দৈর্ঘ্য হচ্ছে 31.416, এইটার পরিধি হচ্ছে 62.832। মানে এইটার ডাবল, দ্বিগুণ। মানে এইটার পরিধি যদি 1 হয়, এইটার পরিধি হবে 2। তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, দুটি চাকার পরিধি যথাক্রমে এত এবং এত সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত করো। এটা কি বলছে? এই বৃত্তের পরিধি। এটা কি বলছে? এই বৃত্তের পরিধি। ব্যাসার্ধের মান বের করতে বলছে। মনে করেন এইটার ব্যাসার্ধ হলো আর, আর এইটার ব্যাসার্ধ হলো আর। তাহলে এইটার পরিধি কত? 2 পাই আর। এইটার পরিধি কত? 2 পাই আর। সমান সমান হলো, এটার পরিধি হচ্ছে 31.416, এটার পরিধি হচ্ছে 62.832। এটার ব্যাসার্ধ হলো আর, এটার ব্যাসার্ধ হলো বড় আর। এটার পরিধি 2 পাই আর, এটার পরিধি 2 পাই আর। দুইটা বৃত্তের পরিধি, পরিধির অনুপাত সমান সমান এইটার পরিধি 31.416, এইটার পরিধি 62.832। ইস্টু মানে কি? ভাগ। ইস্টু মানে ভাগ। এটা দুইটাকে কাটলে 2 হয়, মানে 1/2। তার মানে পাই কাটা যায়, 2 কাটা যায়, আর সমান সমান 1/2 মানে 1:2। এটা হচ্ছে সূত্র অনুযায়ী পরিধি, এটা হচ্ছে আমার দেওয়া আছে পরিধি। কাটাকাটি করলে আর সমান সমান 1:2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সাবিহারিমি, আমি যদি বৃত্তের এই ম্যাথগুলো রেখে দিই, কালকে যদি আবার করাতে যাই সমস্যা। কালকে আমরা নতুন চ্যাপ্টার করব। কোন বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? কোন বৃত্তের বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ হয় দ্বিগুণ 120। একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফল কত? করাইছি না? করাইছি, আর করাবো না। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে, দেখেন এই ম্যাথ দেখাইয়া, এই ম্যাথ ট্রেইলার দেখাইয়া প্রচুর স্টুডেন্ট ভর্তি করেছে, শত শত স্টুডেন্ট ভর্তি করেছে, আমি দেখছি। অথচ এইগুলো কিন্তু খুবই সহজ। এখন দেখেন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের
কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরে। 5 সেন্টিমিটার কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য কত? এই যে যেটা এই জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 4। সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী পাই, কারণ এটা তো আমি জানি লম্ব, মানে এটা সমকোণ। এটা অতিভুজ যদি 5 হয়, এক বাহু যদি 3 হয়, তাহলে আরেক বাহু কত হবে? 4। 3 3 9, 4 4 16, 16 9 25, 25 রুট করলে 5। এটা হলো অতিভুজ। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এটার মান 4, কারণ এটা মাঝখানে ছেদ করছে। 4 4 8, তাহলে এটার দৈর্ঘ্য 8। শেষ। এগুলো বাচ্চাদের ম্যাথ না, এখন আমার কাছে আপনারা যারা ক্লাস করতেছেন তাদের কাছে এইসব ম্যাথ বাচ্চাদের ম্যাথ। অথচ এই ধরনের ম্যাথ ট্রেইলার দেখাইয়া দেখাইয়া কত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, স্টুডেন্টও ভর্তি হচ্ছে, প্রাইমারি চাকরি হবে, নিবন্ধনের চাকরি হবে, খুব ম্যাথ করতেছে। আমার এখানে আসলে দেখবেন ছিটকে গেছে। চাকরি ওদের হবে না, ওরাও একসময় আমার এখানে আসবে, একটা সময় ঘুরে ফিরে। ওখানে শিখতে শিখতে, বেসিক শিখতে শিখতে 1 বছর 2 বছর 3 বছর যাবে, এরপর দেখবে বেসিকের কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না। আর 3 4 বছর ঘুরতে ঘুরতে একটু সে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে, পরে আমাদের এখানে এসে অ্যাডভান্স লেভেলের ম্যাথ করবে। আপনারা যেখানে আছেন অ্যাডভান্সে, ওদের কি চাকরি হবে কি মনে করেন? ওদের সাথে তো আপনাদের দিয়ে ওদের বাড়ি দিলে ওরা ভেঙে চুরচুর হয়ে যাবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল। আমরা তো এটা আগে করাইছি না? বৃত্তস্থ চতুর্ভুজ আজকেই তো করলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রমাণও দেখাইছি পূর্বের ক্লাসে। বৃত্তের বৃহত্তম জ্যা হলো কেন্দ্রগামী, মানে ব্যাস। আজকেই তো বুঝালাম, বুঝাইছি না? সব বুঝাইছি। দেখেন, একজন দৌড়বিদ 480 মিটার বিশিষ্ট গোলাকার, 480 মিটার বিশিষ্ট গোলাকার ট্রাক। এই ট্রাকের দৈর্ঘ্য হচ্ছে 480 মিটার। টোটাল দৈর্ঘ্য 480 মিটার। 24 বার চক্কর দিছে, 24 বার ঘুরছে। তার মানে 480 গুণ 24, 480 এটা 400, 4 24 96, মোট 96 মিটার পথ গেছে। 96 মিটার মানে 9.6 কিলোমিটার। মিটারকে 0.3 ঘর বামে আনলে বা 1000 দিয়ে ভাগ দিলে কিলোমিটার হয়ে যায়। বুঝাইছি না কিলোমিটার? খুব সুন্দর করে বুঝাইছি। বেসিক ছাড়া চাকরি ধরি, বেসিক ছাড়ি চাকরি ধরি। বেসিক বাদ, বেসিকের দিন শেষ অ্যাডভান্সের বাংলাদেশ। আপনারা এত এত স্টুডেন্ট অ্যাডভান্সের বসে আছেন, আর ওরা বেসিক নিয়ে পড়ে আছে। আপনি সারা জীবনে যদি বেসিকে থাকেন, এটা কি বলছে? এটা শেষ। ধন্যবাদ। তাহলে কি করবেন? এটা ধন্যবাদ। এখন আমি দেখতে পাচ্ছি লাইভ স্টুডেন্টস 250, এখন 105 জন আছেন, 9.6। ধন্যবাদ। তাহলে আমি আগে যা বলি, আমার ক্লাসটা যাওয়ার আগে আপনারা একটু শেয়ার দিবেন। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আজকে কিন্তু অনেক করাইছি, প্রায় 12 12 24 অনুশীলন 3 24 আর 3 প্রায় 36টার মতো জ্যামিতি অনুসিদ্ধান্ত দেখাইছি। এইগুলো আপনার কাজ হচ্ছে HW সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। চলে যাওয়ার আগে সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যান। আগে জব, পরে সব। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। এই অঙ্কের অ্যান্সার দিতে দিতে চলে যান। বেসিকের দিন শেষ, অ্যাডভান্সের বাংলাদেশ। স্যার, সিঁড়িতে থাকলে আমরা ছাদে পৌঁছে যাব। জি, সুন্দর সুন্দর কমেন্ট, ভালো লাগতেছে। ওরা সিঁড়িতে থাকলে আমরা ছাদে পৌঁছে যাব। না, আমার ওই যে ম্যানেজার স্যার ছিল আগের চেয়ারে, ওই যে ব্যাংক থেকে ফার্নিচার আসছে, ফার্নিচার খুব লো কোয়ালিটি। পরে দেখুন এই যে ফার্নিচার লক্ষ লক্ষ টাকা দামের ফার্নিচার পাঠাইছে, এগুলো তো ভালো না। এই যে আমরা যে চেয়ারে বসে আছি, অনেক পুরনো, 50 বছর 20 বছর 40 বছরের চেয়ার, এই চেয়ার দিয়ে নতুন ফার্নিচারকে বাড়ি দিলে ভেঙে চুরে চুরে হয়ে যাবে। সেটা বললাম যে আপনাদেরকে দিয়ে যদি ওই বেসিককে বাড়ি দেওয়া হয়, তাহলে ওরা ভেঙে চুরচুর হয়ে যাবে। এটা অ্যান্সার দিতে যাচ্ছেন। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। একটি গাড়ির চাকার পরিধি মানে চারিদিকের দূরত্ব হচ্ছে 5 মিটার। 1 2 3 4 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার যেতে, 1 কিলোমিটার 500 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 500 মিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর 500 মিটার, মোট হচ্ছে 1500 মিটার। এই যে একটা দূরত্ব 1500 মিটার, এই 1500 মিটার যেতে এই চাকাটা কতবার ঘুরবে? এই চাকাটা একবার ঘুরলে 5 মিটার যায়। তাহলে 1500 মিটার যেতে 1500 ভাগ 5, 300 বার ঘোরা লাগবে।
একবার ঘুরলে 5 মিটার যাবে, 5 মিটার যাবে। যদি 300 বার ঘুরে তাহলে 1500 মিটার যাবে। এই যে হচ্ছে সেই 1500 মিটার। তো ভালো থাকেন, শুভরাত্রি সবাই, দেখা হবে আগামীকাল। একটা কমেন্ট দিয়ে চলে যান, সেই আমার পরিচিত কমেন্টটা কি, আগে জব পরে সব, তাই না? 1 নম্বর, সবাই একটু শেয়ার দিন ক্লাস। 2 নম্বর, অবশ্যই HWDN H36টা অনুসিদ্ধান্ত। কষ্ট গেছে প্রচুর শেষ মুহূর্তে এসে। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। রাহেন ভাই খাতা জমা দিচ্ছেন, আমি দেখতেছি, আমি সবই দেখি। আমি আর কোথাও না থাকলে আমি গ্রুপগুলোতে আপনাদের নোটগুলো দেখি, কারণ নোটগুলো দেখলে আমার খুব ভালো লাগে, আমি কষ্ট করে পড়াই।